ঠিক আছে, আমরা এখানের মধ্যে শুরু করি। তোমার কোনটা কোনটা প্রবলেম ফেস করছো ফোর্সেসে? শেষ হয়েছিল এটা? না ভাইয়া, বাকি আছে একটু। তাও যেগুলা প্রবলেম হচ্ছে ওগুলো দিতেছি, দেখো প্লিজ। ঠিক আছে। কি অবস্থা এসাস? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? এই তো। প্রবলেমের লিস্ট বের করছিলা? কোনটা কোনটা প্রবলেম ফেস করছো? হ্যাঁ, 3 নাম্বারের সমস্যা ভাই। 3 নাম্বার। আর বুঝছো, কালকে ইয়াটা করাইছিল না, মনে আছে? 250 নিউটন দিয়ে, হ্যাঁ? ওটা যে আমি 400 নিউটন দিয়ে করছিলাম, হ্যাঁ, ওইটা খাতায় আমি অনেকবার করে দেখছি, আমার 4500 নিউটনই আসতেছে। 4500 আসলে তো এটা তো অনেক দূরে চলে যায়। হ্যাঁ, 4100 আসছিল না মার্কস স্কিম মোতাবেক। ওটা দেখবো না, আবার সামনাসামনি করে আরেকদিন দেখবো না। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বারে প্রবলেম। হ্যাঁ, জেরিন কি প্রবলেমের লিস্ট বের করছিলা? 3 নাম্বারে এটা তো এক্সপেরিমেন্টটা, যে ফাইন্ডিং দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই জি এর এই ওইটা মার্ক করে রাখছি কয়েকটা, আর কয়েকটা হচ্ছে গিয়ে বুঝতে প্রবলেম, আবার কয়েকটা হচ্ছে গিয়ে মানে মার্কসিমের সাথে মিলাইছিলাম তো মার্কসিমে দেখা যায় 2-1 পয়েন্ট আর কি বুঝতে পারিনি, তো মার্ক করে রাখছি আমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওগুলা তুমি বলো, আমরা একটা একটা করে সবগুলো সলভ করব। তো আমার এইটা আমরা লাস্টের দুই একটা পয়েন্ট মিলে নাই, আর বি নাম্বারটা সেখানে আর কি পারিনি। এটা আমরা পড়বো ইউনিট 3 তে, ঠিক আছে এসাস? এটা আমরা পড়বো হলো ইউনিট 3 তে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির এই এক্সপেরিমেন্টটা। ওকে। তো জেরিন, জাবের, রিক্তি, শুভাশিস, এসাস, তোমরা প্রবলেমের লিস্টটা এখানের মধ্যে লিখো। আমরা প্রবলেমের লিস্টের ওই সিরিয়াল ওয়াইজ যাবো আর কি। সবগুলা ধরে ধরে সলভ করে দেওয়ার মতো তো এখন অবস্থা না। তোমাদের অনেকগুলা নিজেরাই পারার কথা, যেগুলাতে প্রবলেম ফেস করছো, যে এরকম ইয়াং মডুলাস কি জিনিস বুঝি নাই তো। কি কি ইয়াং মডুলাস? ইয়াং মডুলাস এটা তোমাদের পরে আসবে। আচ্ছা, এটা আচ্ছা, কয়টা কোশ্চেন মিক্সড আছে। আচ্ছা, 6 জাবের এরটা, অলরেডি 6 একটা লিস্ট দিছে 4C। 4 এর সি বলতেছে কি? আচ্ছা, 4 নাম্বারটা আমরা দেখে নেই। 4 নাম্বারটা আমরা ম্যাথটা করি। ইজি একটা ম্যাথ, যে এখানে হর্সটা কি করতেছে, হর্সটাই ক্যানেল বোর্ডটাকে টেনে নিয়ে যেতেছে, এইদিকে একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করতেছে। তো এখন টেনশনটা এইদিকে, কিন্তু টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা শুধু কি করতেছে, টেনশনেরটা এই কম্পোনেন্টটা, horizontal component or x component is actually causing the canal boat to move in that direction, আর এই কম্পোনেন্টের দিকে কোনো মুভমেন্ট হচ্ছে না। সো তার মানে এই কম্পোনেন্ট কোনো ওয়ার্ক ডান করতেছে না। তো তাহলে এখানের মধ্যে দেখো, এইটা মানে সুন্দর একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিল, নাবিল আমাকে জিজ্ঞাসা করছিল। তো এখানের মধ্যে কাজটা দেখো, বলতেছে a horse is pulling a canal boat using a rope at 12 degree to the direction of motion of the boat. The tension in the rope is 1150. So তাহলে টেনশনের ভ্যালুটা হলো 1150 নিউটন। তো তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্ট যার সাথে অ্যাঙ্গেল, তার সাথে কি হবে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হবে কস, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে, সাইন। এখন কাজটা কি বলতেছে দেখো এসাস, এ নাম্বারে the canal boat is moving at a steady speed, মানে কি স্পিড কি কনস্ট্যান্ট, তাই না? তো স্পিড যদি কনস্ট্যান্ট হয়, তো তার মানে এই ফরওয়ার্ড ফোর্স আর ব্যাকওয়ার্ড ফোর্স, যে রেজিস্টিভ ফোর্স, এই দুটা কি হবে, সমান সমান হবে না?
যে একটা অবজেক্ট আর একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি মুভ করে মানে কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে মানে আনব্যালেন্সড ফোর্স জিরো। তো আনব্যালেন্সড ফোর্স যদি জিরো হয় তো তার মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ফোর্স কি হবে সমান সমান হবে না। সমান তো সমান তাহলে হবে, হ্যাঁ। the resistive force is equal to what? The resistive force is equal to 1150 1150 cos 12। আচ্ছা, তো এখন বলতেছে এর জন্য ক্যালকুলেট দ্য রেজিস্টিভ ফোর্স অপোজিং দ্য বোটস ফরওয়ার্ড মোশন। সো তাহলে রেজিস্টিভ ফোর্স ইকুয়ালস টু কি, এখানের মধ্যে আমি এটা আলাদা করে লিখে রাখতেছি, এটা তোমাদের এক্সামের সময় লিখতে হবে না, জাস্ট এই লজিকটা যেন মনে থাকে এর জন্য লিখে রাখতেছি যে since the boat is moving at a constant speed, since the boat is moving at a constant speed, at a constant speed, the unbalanced force is zero. The unbalanced force is zero. So resistive force is equal to 1150 cos 12. So এটা হলো আমাদের বেসিক লজিকটা, কেন আমরা রেজিস্টিভ ফোর্সটাকে 1150 cos 12 বলতেছি। ঠিক আছে, এখানে যা ভ্যালুটা আসে ওটা লিখে দিবে, এটা সমস্যা না, ভ্যালুটা লিখলা। বি নাম্বারে বলতেছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য বোট, কি হলো অন দ্য বোট বাই দ্য হর্স when the canal boat is stored 500 মিটার along the canal. সো তাহলে আমরা ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি জানি, আমরা ওয়ার্ক ডান ইকুয়ালস টু জানি ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। সো ফোর্সটা কত, যে ফোর্সটা অ্যাকচুয়ালি ডিসটেন্স কভার করাইতেছে 1150 cos 12, আর এই ডিরেকশনে কতটুকু ডিসটেন্স মুভ করতেছে 500 মিটার। সো তাহলে এখানে থেকে আমরা ওয়ার্ক ডানের একটা ভ্যালু পাবো, তাই না? তো তাহলে এই দুটো জিনিস আমাদের গেল। এখন জাবেরের যে প্রবলেমটা, জাবের বলছে 4 এর সি তে প্রবলেম কি জিনিস, এক্সপ্লেইন ওয়াই ইউজিং আ লঙ্গার রোপ could allow the horses to do the same work while producing a lower tension in the rope. এই জিনিসটা তোমাদের স্ট্রেস স্ট্রেইন ইয়াং মডুলাস যেসব টার্মস গুলো তোমরা কয়টা পাইছো কোশ্চেন পেপার করতে সময়, ওখানের মধ্যে তোমরা কয়টা জিনিস ফেস করবা যে দেখো লোয়ার টেনশন কেন হবে। এখানের মধ্যে কাজটা কি, তোমার রোপ যত লম্বা হয়, হ্যাঁ, তোমার অরিজিনাল লেন্থ যত বড় হবে, এখানের মধ্যে আমরা যে কোন একটা কিছুকে এরকম পুল করতেছি বা টেনে নিয়ে আসতেছি, ঠিক আছে, কোন একটা কিছুকে এরকম টেনে নিয়ে আসতে সময় আমাদের এখানে ওয়ার্ক ডানটা কি হয় অ্যাকচুয়ালি, the work done on the rope, ঠিক আছে, রোপের উপর যে ওয়ার্ক ডানটা হয় that work done is equal to the tension or the force applied multiplied by the extension into সাথে হাফ আসে একটা, এটা কেন আসে এটা বলতেছি দেখো, এটা আমরা পড়বো আবার সামনে যখন নাকি স্ট্রেস স্ট্রেইন আর ইয়াং মডুলাসের চ্যাপ্টারে যাব তখন এটা পড়বো। এখানের মধ্যে দেখো আমরা যখন নাকি ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ আঁকতাম, মনে আছে হুকস লর সময়, এসএস ফোর্স ভার্সেস এক্সটেনশনের গ্রাফ, যদি আমাদের একটা ম্যাটেরিয়াল ইলাস্টিক ম্যাটেরিয়াল হয় তো তাহলে কি করবে, হুকস লবে করলে পরে ইট গিভস আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, তাই না? এটা আমাদের একটা অরিজিন দিয়ে একটা স্ট্রেট লাইন দেয়। তো এখন এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ আমাদেরকে কি দিবে, এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ উইল গিভ আস দ্য ওয়ার্ক ডান অর দ্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আমাদের এটা কি দিবে, কোন একটা কিছুকে টেনে এরকম লম্বা করলে পরে বা কোন একটা কিছুকে টান দিয়ে এরকম ধরে রাখলে পরে তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি স্টোর হবে না, ওই পটেনশিয়াল এনার্জিটাকে আমরা কি বলি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। তো তাহলে এইটার ভিতরে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা কি হবে, হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন। এখন একটা জিনিস যদি একটা অবজেক্টের অরিজিনাল লেন্থ যত বড় হয় তার এক্সটেনশন তত বেশি হয়, ঠিক আছে, যে ফর দ্য সেম ফোর্স তুমি একটা ছোট একটা 2 মিটারের লম্বা একটা ওয়্যার, একটা 5 মিটার লম্বা একটা ওয়্যার, তুমি সেম 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, যেই ওয়্যারটা অরিজিনালি লম্বা ছিল তার এক্সটেনশনটা বেশি হয়, যেই ওয়্যারটা অরিজিনালি শর্ট ছিল তার এক্সটেনশনটা কম হয়।
তো ওই লজিকে আমাদের এখানে মধ্যে কি বলা যায় যে তুমি সেম ওয়ার্ক ডান করবা, তো ওয়ার্ক ডান উইল রিমেইন দ্য সেম। তো তাহলে ওয়্যার যদি লম্বা হয় এক্সটেনশন বেশি হবে। সো ফর দ্য সেম ওয়ার্ক টু বি ডান, এক্সটেনশন বেশি হইলে কম ফোর্সে কি করে ফেলা যাবে, ওই কাজটা করে ফেলা যাবে। মানে টেনশনটা কম হইলেও কি করতে পারবে, ওই সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা করতে পারবে। এইটা আমরা যেই স্ট্রেস স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস ম্যাটেরিয়ালস চ্যাপ্টারের মধ্যে আমরা আবার পড়ব, ঠিক আছে। ম্যাটেরিয়াল চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা আমরা আবার কভার করব। তো এখন এখানের মধ্যে দেখি আমরা অ্যানসার ওরা কি কি বলছে। এই যে অ্যানসারের মধ্যে এখানের মধ্যে তারা কয়টা জিনিস দিছে, যে এক্সপ্লেন ইউজিং আ লঙ্গার রোপ, কি হইতে পারে, একটা লম্বা রোপ ইউজ করলে পরে লঙ্গার রোপ উইল প্রডিউস আ স্মলার অ্যাঙ্গেল। যে যদি তুমি লম্বা রোপ ইউজ করো তো তাহলে সে কি করবে, সে ডিরেকশন অফ মোশনের সাথে একটা ছোট অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এরপরে cos theta then larger or need smaller force for the same component acting on the board। তো তাহলে এখানের মধ্যে তারা এই লজিকটা বলতেছে, আরেকটা লজিক কি বলতেছে দেখো। ভাই ভাই, হ্যাঁ ইয়া নিড স্মলার ফোর্সের জায়গায় হ্যাভ আ লোয়ার টেনশন লিখছি। ওই তো লোয়ার টেনশনই ওই ফোর্সই একই। তো এখন এখানের মধ্যে জাবের দেখো কি বলতেছে, যদি ওয়্যারটা লম্বা হয়, হ্যাঁ যদি রোপটা লম্বা হয় তো তাহলে হর্স তো এই নদীর পাড় দিয়ে দৌড়াবে। তো এখন ওয়্যারটা যদি লম্বা হয় তো তাহলে কি হইতেছে, সে অ্যাঙ্গেলটা ছোট ক্রিয়েট করতেছে না ডিরেকশন অফ মোশনের সাথে। জাবের বুঝতেছো কি বলতেছি? তো তাহলে লঙ্গার ওয়্যার ইউজ করলে পরে, লঙ্গার রোপ ইউজ করলে পরে দ্য অ্যাঙ্গেল উইথ দ্য ডিরেকশন অফ মোশন ইজ স্মলার। তো অ্যাঙ্গেলটা যদি ছোট হয় তো তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা ছোট হলে আমাদের যে কম্পোনেন্ট অ্যাকচুয়ালি কাজ করে ওই কম্পোনেন্টটা কি, টি কস থেটা। তো এখন অ্যাঙ্গেল যত ছোট হবে কস থেটার ভ্যালু তত কি হবে, বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে অ্যাঙ্গেল যত ছোট হবে কস থেটার ভ্যালু তত বেশি হবে। সো কস থেটার ভ্যালু যত বেশি তত কি হইতেছে, অল্প একটু টেনশনের জন্য সেম ওয়ার্ক ডান করতে পারতেছো। লাইক এরকম যে 1150 cos 12 যেই কাজটা করতে পারে, যে এখানের জন্য তুমি দেখো একটা ভ্যালুটা কত আসে, এটা জাবার বলো তো ভ্যালুটা। 1125। কত, 1125? হ্যাঁ আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো যে টি, যে লঙ্গার ওয়্যারের জন্য টি কস, মনে করো এখন আমরা 5 ডিগ্রি নিলাম, যে এখন লম্বা ওয়্যার ইউজ করতেছে সো তাহলে অ্যাঙ্গেলটা কম ক্রিয়েট করতেছে। তো সেম অ্যামাউন্ট অফ ফরওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করার জন্য টেনশন এখন কত লাগবে, 1125 বাই cos 5 কত আসে এটা, 1129। 1129। তো তার মানে আগে তোমার 1150 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হইতো, এখন তোমার কত করতে হইতেছে, 1129 নিউটন ফোর্সে তুমি সেম অ্যামাউন্ট অফ ফরওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছো। বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। তো তাহলে এখানের জন্য আমরা অ্যানসারটা কি লিখবো, মার্ক স্কিমের মধ্যে যা লিখছো ওই জিনিসটা প্রথমে আমরা লিখে দেই, যে লঙ্গার ওয়্যার, ওয়্যার তো না এখানের মধ্যে রোপ, longer rope will create a smaller angle with the direction of motion so t cos theta since t cos theta is the force that does the work as theta decreases, value of cos theta increases, তাই না, যে থেটা যত কম হবে cos থেটার ভ্যালু তত বাড়বে।
So value of cos theta increases, thus a smaller tension will be enough to do the same work. ঠিক আছে, তো এই জিনিসটা হলো আমাদের এইটার অ্যান্সার। সো এটা গেল ফার্স্টে 4 এর সি। তারপরে ভাইয়া যাবে, আমি এখানে লিখছিলাম হ্যাঁ, যে বলো। কি বলে অ্যাঙ্গেল ডিক্রিজ হবে আর হরিজন্টাল কম্পোনেন্টটা ইনক্রিজ হবে। আমি হ্যাঁ, হরিজন্টাল কম্পোনেন্ট লিখলে মার্ক পাবো? অ্যাঙ্গেল ডিক্রিজ হবে এন্ড হরাইজন্টাল কম্পোনেন্ট ইনক্রিজ হবে, ওই জিনিসটা এখানে মধ্যে যে এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটা ইনক্রিজ হইতেছে। তুমি এখানে মধ্যে কি বলতে চাইতেছো? তুমি বলতে চাইতেছো যে এখানে তোমার আইডিয়াটা ঠিক আছে যে অ্যাঙ্গেল ডিক্রিজ হবে, হরাইজন্টাল কম্পোনেন্ট ইনক্রিজ হবে, ভালো কথা। কিন্তু তারা বলছে সেম ওয়ার্ক ডানের জন্য কেন ফোর্স কম লাগবে। হ্যাঁ, সেম ওয়ার্ক ডানের জন্য কেন ফোর্স কম লাগবে। তো তাহলে তুমি যেটা বলতেছো, তোমার লজিক হলো এরকম যে সেম ফোর্সই আমি অ্যাপ্লাই করব, কিন্তু এখন অ্যাঙ্গেলটা হলো কম। হ্যাঁ, এখন অ্যাঙ্গেলটা হলো কম। সো তাহলে আমি অল্প একটু ডিসটেন্স, আগে কি 500 মিটার ডিসটেন্স কভার করলে যা ওয়ার্ক ডান হইতো, তুমি কি করতেছো এখন অল্প একটু ডিসটেন্স কভার করে সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করে ফেলতেছো, তাই না? তো তাহলে এখানের মধ্যে তুমি যে অ্যানসারটা লিখছো, তোমার অ্যানসারের ওয়েটা হলো এরকম। তুমি বলতে চাইতেছো যে তোমার টেনশন যা ছিল তাই রাখবা, তুমি তোমার অ্যাঙ্গেলটাকে কমায় দিবা। তো তার মানে এই যে পুরো হরাইজন্টাল কম্পোনেন্টে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তো তাহলে ওই 500 মিটার ডিসটেন্স কভার করলে তোমার কি হয়ে যাবে, ওয়ার্ক ডানটা আগে যতটুকু ওয়ার্ক ডান হইতো এখন ওয়ার্ক ডানের ভ্যালুটা বেশি হবে। এইটা তোমার বলার ওয়ে। কিন্তু তারা কোয়েশ্চেনে মেইনলি যেটা বলতে বলছে যে এক্সপ্লেইন ওয়াই ইউজিং আ লঙ্গার রোপ কুড অ্যালাউ দ্য হর্স টু ডু দ্য সেম ওয়ার্ক ডান করবে বাই প্রডিউসিং আ লোয়ার টেনশন ইন দ্য রোপ। সো টেনশনটাকে কমাই দেবে আর কি, যে হর্সটা এত বেশি ফোর্স অ্যাপ্লাই করবে না। তো তার মানে হর্স যে ফোর্সটা অ্যাপ্লাই করে, মানে এই যে টেনশন ফোর্সটা অ্যাপ্লাই করে, এই টেনশন ফোর্সটা কম দিবে, কিন্তু স্টিল সে সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা করতে পারবে, এইটা বলতে বলছে। সো তাহলে এটার জন্য আমরা কি রাখবো, ওভারঅল তোমার এই যে ওয়ার্ক ডানটা সেম রাখতে হবে। হ্যাঁ, বুঝতে ওয়ার্ক ডানটা পারছি। সেম রাখতে হবে, বাট হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফোর্স সেম রাখবা, ডিসটেন্সও সেম রাখবা, ওয়ার্ক ডানও সেম রাখবা, কিন্তু তোমার টেনশনটা কম দিতে হবে। তো টেনশনটা কেন কম দিতে হবে, বিকজ অ্যাঙ্গেলটা যদি কমে যায় তখন cos থেটার ভ্যালু বেড়ে যাবে। সো টেনশন যতটুকু কমলো, cos থেটা বেড়ে ওইটাকে কম্পেনসেট করে দিছে। সো তাহলে ওভারঅল দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স ইজ রিমেইনিং দ্য সেম। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো তাহলে এইভাবে করে বলতে হবে আর কি। বেসিক্যালি তোমার আইডিয়াটা ঠিক আছে, কিন্তু কোশ্চেনে যা চাইছো ওটা থেকে একটু উল্টা হয়েছে আর কি, তুমি ওয়ার্ক ডানের ভ্যালুটা বাড়ায় দিছো, বুঝছো? আচ্ছা, সো এরপরে এসাসেরও 6 নম্বরের প্রবলেম, জাবেরেরও 6 নম্বরের প্রবলেম আছে। তো তাহলে ওইটা আমরা দেখি, কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, তো একটা ওয়াশিং লাইন কি হয়েছে, আ ওয়াশিং লাইন হ্যাজ আ নেগলিজিবল ম্যাস এন্ড ইজ ইনিশিয়ালি হরাইজন্টাল। যে একটা কাপড় ঝুলানোর একটা দড়ি আর কি, প্রথমে ইনিশিয়ালি পুরোটা হরাইজন্টাল আছে, এখন কাপড় ঝুলাইলে পরে এটা কি করে, একটু টিল্ট করে আর কি, এরকম নিচে নেমে যায়। তো এখন কি বলতেছে, a student investigates the effect of hanging masses from the midpoint of the washing line. আচ্ছা, তো তাহলে ওয়াশিং লাইনের একদম মিড পয়েন্টে আমরা ম্যাস হ্যাং করে দেব, দেন দেখবো যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম বাঁকাইতেছে, কতটুকু টেনশন ফোর্স ফিল করতেছে, এমন টাইপের। এ নাম্বারে বলতেছে কি, add to the diagram to show the forces acting at the midpoint of the line when a mass is hung from the midpoint. So তাহলে এখানে ম্যাসের জন্য এখানে কি আসবে, there will be a weight, তাই না? নিচের দিকে আসবে ওয়েট, আর দুইটা সাপোর্টের দিকে, দুই এন্ডে দুইটা সাপোর্ট আছে না, ওই দুইটা সাপোর্টের দিকে কি কাজ করবে, there will be tension, তাই না? সো তাহলে these are the forces
that আচ্ছা will be আচ্ছা, এখানে acting মার্স স্কিমে প্যারালেল বলতে কি বুঝাইছে? এখানে তো কিছুই প্যারালেল নাই। হ্যাঁ, তাহলে parallel তো to ঠিক the আছে। rope, parallel to the rope, এই যে রোপের রোপটা এমন সাথে মানে বাঁকায় আছে রোপটা না, কই? তো এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ডিরেকশনে প্যারালেলে, আচ্ছা ঠিক আছে? তো এইটা এখন এখানের মধ্যে বলতেছে বি নাম্বারে a mass of 1.10 kg is hung from the midpoint of the line। আচ্ছা ঠিক আছে, সো ম্যাসের কথা আমাদেরকে বলে দিল। তো এখন বলতেছে show that the downward vertical force on the line is about 11 নিউটন। ঠিক আছে, তো তাহলে আমরা জানি weight is equal to mg। তো এখন ম্যাস হলো 1.10 আর জি হলো 9.81। তো করলে পরে কত আসে যাবে এটা? 10.8। 10.8 10.8 নিউটন। সো তাহলে এইটাই আমরা রাখবো যে 10.8 নিউটন is approximately equal to কত? 11 নিউটন। এখন বলতেছে কি দেখো, this force pulls the midpoint down at a distance of 48.5 সেন্টিমিটার। ইয়াল্লাহ, বিশাল ডিসটেন্স। এখন এখানের মধ্যে কাজটা কি? এইটা ছিল ইনিশিয়াল হরাইজন্টাল পজিশনটা, ঠিক আছে? এটা ছিল ইনিশিয়াল হরাইজন্টাল পজিশনটা। তো এখান থেকে ভালো অ্যামাউন্ট অফ ডিসটেন্সই নামছে, কত? 48.5 সেন্টিমিটার নিচে নামছে। আচ্ছা, 48.5 সেন্টিমিটার নিচে নামছে। আর বলছে লেন্থ অফ দ্য ওয়াশিং লাইন when it was horizontal হলো 9.6 মিটার। মিটার ছিল এইটা, আর 48.5 সেন্টিমিটার হলো নিচে নামছে আর কি, ডিপ করছে। এখন বলতেছে কি show that the angle, কি হলো, show that the line is at an angle of 84 degree to the vertical। তো তাহলে ভার্টিক্যালের সাথে 84 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই জিনিসটা শো করতে বলছে। তো তাহলে এখানে আমাদের ট্রিগোনোমেট্রি ইউজ করতে হবে, তাই না? তো তাহলে এখানের মধ্যে আমাদের ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে ওইটা বের করতে বলছে। তো তাহলে এইটা অ্যাঙ্গেলটা, তাই তো যাবের? হ্যাঁ তো এখন এসাস দেখো, এটা কি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? একদম মিড পয়েন্ট থেকেই তো এটা নিচে নামছে। তো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের তুমি মিড পয়েন্ট থেকে এরকম দাগ টানলে পরে এই ডিসটেন্সটা কত হবে? 9.6 আর হাফ মানে কত? 4.8। 4.8। তো তাহলে এটা হলো 4.8 মিটার আর এটা হলো 48.5 সেন্টিমিটার। তো তাহলে এখানের মধ্যে আমি ডায়াগ্রামটা এখানে আঁকি, জাস্ট আমাদের যে ডায়াগ্রামটা লাগবে ক্যালকুলেশনের কাজে। তো এটা হলো 4.8 মিটার আর এটা হলো 48.5 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কত হবে? ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 0.485 মিটার। তো এখন দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, উই হ্যাভ টু ডিটারমাইন দিস অ্যাঙ্গেল। তো এখন tan দিয়ে করে ফেলা যায়। tan theta is equal to opposite by adjacent, that is 4.8 by 0.485। তো তাহলে theta is equal to tan inverse answer 4.8 divided by 0.485 কত সেটা যাবে? 84.2 কত? 84.2 84.2 ডিগ্রি। তো তাহলে আমাদেরকে অলমোস্ট 84 ডিগ্রির সমান দেখাইতে বলছে। সো এইটা হবে আমাদের অ্যানসার, যে এত ভাই ডিগ্রি ভাই ভাই, ইয়া আমার হ্যাঁ। নিচে 48.5 সেন্টিমিটারে ধরছি, উপরে 4.8 মিটার কেন ধরছি? মিটার কই ধরলাম? আমাদের তো মিটার তো দিয়ে দিছিল, আমরা পরে সেন্টিমিটারকে মিটারে নিছি না, এই যে সেন্টিমিটারকে তো মিটারে নিছি। হ্যাঁ, কেন নিলাম মানে দুইটা ইয়া হয়ে যায় না? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দুইটা কি হয়, মিটার মিটারই তো নিলাম, এর আগে তো করি নাই, হ্যাঁ মিটারে ঠিক কনভার্ট আছে। করার পরে করছি। এখন বলতেছে যে শো দ্যাট দ্য টেনশন ইন দ্য লাইন ইজ লেস দেন 60 নিউটন। টেনশনের ভ্যালুটা 60 নিউটনের কম, এটা শো করতে বলছে। তো আমরা একটু এই ডায়াগ্রামটার মধ্যে, হ্যাঁ আমরা একটু এই ডায়াগ্রামটার মধ্যে ভালো মতো খেয়াল করি যে অ্যাঙ্গেলটা আমাদের কত দিল, দেয় তো নাই, আমরা বের করছি আর কি।
সো এই ছিল আমাদের ওয়েট নিচে, এই দুই দিকে ছিল দুইটা টেনশন, অ্যাঙ্গেলটা আমরা মাত্র বের করলাম 84.2, তাই না? অ্যাঙ্গেলটা আমরা বের করলাম কত? 84.2। এখন আমরা কি জানি এসাস, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, তাই না? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। তো তাহলে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে? ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, তো তাহলে ভার্টিক্যালের সাথে হবে কস। তো তাহলে টি কস থেটা, এখানেও টি কস থেটা, দুটোটাই উপরে। আর দুইটা হরাইজন্টাল কম্পোনেন্ট টি সাইন থেটা অপোজিট ডিরেকশনে, সো দে উইল ক্যান্সেল ইচ আদার আউট, তাই তো? সো তাহলে টি সাইন থেটা ইজ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দিস টেনশন, টি সাইন থেটা ইজ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দিস টেনশন। সো তাহলে তারা একজন একজনকে ক্যান্সেল আউট করে ফেলতেছে। আর এই দুইটা টেনশনের কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটা, হ্যাঁ, যে টি কস থেটা, এই দুইটা মিলে কাকে ব্যালেন্স করতেছে এসাস? ওয়েট কে ব্যালেন্স করতেছে। ওয়েট কে ব্যালেন্স করতেছে। সো ওয়েট আমরা অলরেডি বের করে রাখছি যে 10.8। সো এখন এখানের মধ্যে আমরা দেখি যে টি কস থেটা প্লাস টি কস থেটা is equal to weight or 2t cos 84.2 is equal to 10.8. তো তাহলে t is equal to 10.8 divided by 2 into cos 84.2, এটা করলে পরে কত হয়? 53.4 কত? 53.4 53.4 এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো তাহলে টেনশনের ভ্যালুটা 60 নিউটনের থেকে কম, এই জিনিসটা আমরা শো করে ফেললাম। ঠিক আছে, ভালো কথা। এই জায়গাগুলোতে এই জিনিসগুলো তোমরা পরে পড়বা, স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস, এইগুলা জিনিস আমরা পরে করব। ঠিক আছে, এগুলো আমরা পরে করব বিকজ এগুলো আমাদের। হ্যালো ভাই ভাই, হ্যাঁ বলো। আমার বুঝছো এভাবে কি জানি টি সাইন 2.9, 2t সাইন 2.9 দিয়ে করছিলাম কেমনে জানি, তারপরে টি আসে হচ্ছে গিয়ে 108 নিউটন ডিভাইড বাই 2, 54 নিউটন আসে। তুমি ওখানে ওই কই থেকে কি অ্যাঙ্গেল আনলা? আল্লাহ জানে কেমনে জানি, আমি 2.9 নিউটন ওইটা সাইন তোমার ফাইনালি অ্যানসার মিললেই হবে না, তোমার জাস্ট অ্যানসারটা মিলে গেলে কোইন্সিডেন্সলি, তোমার এরকম অ্যানসারটা মিলে গেলে তোমার যে অ্যানসার রাইট এমন কোনো কথা না। তোমার প্রত্যেকটা ওয়েতে ওরকম লজিক দিয়ে ওরকম আসতে হবে। জাস্ট অ্যানসার কোনো মতে মিলাই ফেললে পরে এখানে মার্ক পাবা না। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তাহলে 6 নাম্বারের আমাদের এই বাকি পার্ট দুইটা হলো আমাদের এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারের সাথে রিলেটেড, তো আমরা ওখানে সলভ করবো আর কি বেসিক্যালি। তো এটা গেল আমাদের 6 নাম্বার। তো 6, 5, 7 এ প্রবলেম আছে সুভাষিসের। আচ্ছা, সুভাষিস 7 নাম্বারে প্রবলেম বলছে, দেখি আমরা 7 নাম্বারে কি বলে। 7 নাম্বারে এটা তো মোস্ট প্রবাবলি তোমাদের এক্সাম প্র্যাকটিসের মধ্যেও আছে না? There has been a proposal to build a train tunnel underneath the Atlantic Ocean from England to America. The suggestion is that in the future, the trip of 5,000 kilometers could take as little as 1 hour. 1 ঘন্টায় 5,000 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। এই ম্যাথ তো খুবই ইজি ছিল সুভাষিস, তোমার এগুলা মোশন রিলেটেড ম্যাথে এত প্রবলেম কেন হয়? Assume that half of the time is spent accelerating uniformly. So half of the time uniformly accelerate করবে, মানে 30 মিনিট নিবে অ্যাসেলারেশনের কাজে, and the other half is spent decelerating uniformly at the same magnitude of the acceleration. তো তাহলে 30 মিনিট অ্যাসেলারেশন হবে, 30 মিনিট কি করবে সুভাষিস? ডিসেলারেশন হবে। ঠিক আছে, তো 30 মিনিট অ্যাসেলারেশন, 30 মিনিট ডিসেলারেশন, ভালো কথা। তো এখন বলতেছে এ নাম্বারে show that the acceleration would be about 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সো অর্ধেক রাস্তা সে অ্যাসেলারেশন করবে, তো তার মানে অর্ধেক ডিসটেন্স কত? 2500 কিলোমিটার। তো
তো তাহলে আমরা এখানে মধ্যে হেডিং দেই অ্যাসেলারেটিং ফেজ, যে সময় অ্যাসেলারেট করবে আর কি। অ্যাসেলারেটিং ফেজের জন্য ডিসটেন্স কভার করবে 2500 কিলোমিটার, তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000, তো এত ডিসটেন্স। দেন অ্যাসেলারেটিং টাইম কত? অ্যাসেলারেটিং টাইম হলো 30 মিনিটস, হাফ অফ দা টাইম অ্যাসেলারেট করবে, তো তাহলে 30 ইনটু 60 দ্যাট ইজ 180, 1800, সরি একটা জিরো কম দিছি, 1800 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আর ইনিশিয়ালি স্পিড কত? সে তো জার্নি শুরু করবে 0 মিটার পার সেকেন্ড থেকে। এখন আমাদেরকে বের করতে বলছে অ্যাসেলারেশনের রেট কত। সো তাহলে কি করব? সুবাত ইকুয়েশনে কোনটা ইউজ করব? s ইকুয়াল টু ut প্লাস d plus half at s square. হাফ at স্কয়ার। তো তাহলে এখানের জন্য a is equal to 2s by t square, so 2 into 2500 এরপরে এটা করলে পরে কত হয়? ওয়ান পয়েন্ট ফাইভ ফোর 1.5 1.54. 1.54 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1.54 মিটার আচ্ছা পার এই সেকেন্ড। বি নাম্বারে ভাই, বি নাম্বারে দেখো আমি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলা ইউজ করছি, হবে না? হ্যাঁ হবে। তুমি এখানে তো এখন আমাদের চারটা ইনফরমেশন ওটা আছে, যে দিয়ে কোনো একটা ফর্মুলা 2777 আসে, এখানের মধ্যে v is equal to u plus এটি দিয়ে করা যায়। 2777 আসে। কত আসে দেখি, তোমারটাও করবো, এটাও হ্যাঁ, করতেছি। এটা করলে এক্সাক্ট 2700 আসে। ইনটু টাইম কত? টাইম হলো 1800। এটা করলে একটা ভেলোসিটি আসলো। আর তুমি কি করছো? v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস তোমারটাতে 2a। করলে ডাইরেক্ট 2700 আসে। হ্যাঁ, আমি আমার যেটা করছি ওটার থেকে 2777 আসে, বুঝছো? দেখি এটাতে কি হয়। v স্কয়ার is equal to 0 প্লাস 2 into 1.54 into এইটা কাছাকাছি আসবে, ওখানের মধ্যে এত বেশি ডিফারেন্স হবে না। কত কত আসে? একটা হচ্ছে তোমারটা যেটা দিয়ে করছো u প্লাস 80, ওটা দিয়ে আসলে হলো 2700, আর আমারটা করলে 2777 আসে। হ্যাঁ ভাইয়ারটা তো 772 ইয়ার্স। এটা হয় এহসাস? জি ভাই। এইটা তো এত বেশি প্রবলেম হওয়ার কথা না। দেখি এটা কত নাম্বার কোশ্চেন। ভাইয়া তোমারটা তো 2772 আসে না? 2772 আসে। ওটাই তো আসে। তো তাইলে পরে তো এত বড় কোনো ডিফারেন্স নেই, জাস্ট 5 মিটার পার সেকেন্ডের ডিফারেন্স, এটা যায় আসে না। ফাইনালি তো তুমি 3 আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দিবা, 3 আর 2 সিগনিফিকেন্ট ফিগার, তো তাহলে পরে দুটোটাতে আমাদের একই আসবে। এটা কত হয় দেখি। এই যে 1.54 আর যে 2772, কারেক্ট অ্যানসার ফাইনালি আমাদের এই 2 সিগনিফিকেন্ট ফিগারে যখন দিব তখন অমনি আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এটাতে কোনো প্রবলেম নাই। তো ফাইনালি আমরা লিখবো 2 সিগনিফিকেন্ট ফিগারে টু or 3, যেটাই লিখো, যে কোনো একটা মিটার পার সেকেন্ড। এরপরে কি বলছে শুভাশিস? সি নাম্বারে ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট ফোর্স রিকোয়ার্ড টু ডিসিলারেট দ্য ট্রেন। অ্যাসেলারেশনের রেট আর ডিসিলারেশনের রেট তো সমান, তাই না? তো অ্যাসেলারেশনের রেট আর ডিসিলারেশনের রেট হলো সমান, তো অ্যাসেলারেশন 1.54 মানে ডিসিলারেশন কত? 1.54। তো তাহলে এখানে আমাদের Negative ফোর্স কত লাগবে? 693000।
এটা করলে পরে যা আসে কত হয় 693 693,000 693,000 তো এরকম বুঝা গেছে। তো এইভাবে করে বেসিক্যালি আমাদের কোশ্চেন নাম্বার 7 টা করা যায়। আচ্ছা এএসএস এর কোশ্চেন নাম্বার 8 এর প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার 8 এর এখানে আমরা দেখি a kite is held by a string and flies because of lift produced by the flow of air। আচ্ছা তো এখন এখানে ফোর্স গুলাও দিয়ে দিছে, বলছে স্কেল ওয়াইজ দেওয়া নাই কিন্তু ফোর্সের ডিরেকশন গুলা ঠিক আছে আর কি, নামগুলা ঠিক আছে, কোনটা কোন ডিরেকশনে কাজ করতেছে এটা দেওয়া আছে। এখন বলতেছে যে sketch a labeled vector diagram to show that the four forces are in equilibrium। তো এখন ইকুইলিব্রিয়ামে আছে, এটার জন্য কি হইতে হবে এসাস the horizontal forces must balance each other out, the vertical forces must also balance each other out, তাই না? The horizontal and vertical forces must individually balance each other out, তাহলে যেন unbalanced force কত হয়? Unbalanced force হয় 0। হ্যাঁ তাহলে যেন unbalanced force হয় 0। তো তাহলে ওই জিনিসটা। তো এখন এখানের মধ্যে আমাদের ডায়াগ্রামটা কেমন আঁকবো দেখো, লিফট তো ভার্টিক্যালি আপওয়ার্ডস, ওয়েট আমাদের নিচে, ড্র্যাগ এই ডিরেকশনে। সো এখন এখানের জন্য আমরা ডায়াগ্রামটা কেমন আঁকবো, এই জিনিসটা দাঁড়াও এটা আমি নোটের মধ্যে প্রথমে এঁকে দেখাই। আচ্ছা এই মিটিং এর টাইমটা একটু কম আছে, তো তাহলে পরে নতুন মিটিং শুরু করে ওখানের মধ্যে ড্র করা শুরু করি। হ্যাঁ নতুনটার মধ্যে জয়েন করে ফেলো। কি অবস্থা জেবা, লেকচার ভিডিও গুলাকে দেখে নাও। হ্যাঁ ভাইয়া এখন দেখতেছি। ওকে বাকি সবাই এখানে একটু জয়েন করে নেক, আমরা একটু ওয়েট করি 1 মিনিট। অলমোস্ট সবাই চলেই আসছে যারা যারা ছিল, শুধু জেরিন আসা বাকি। আচ্ছা সো আমাদের ফোর্স গুলা কি কি ছিল দেখো, আমাদের এখানে স্কেল ভেক্টর ডায়াগ্রামটার মধ্যে কি হবে বেসিক্যালি, আমাদের স্কেল ভেক্টর ডায়াগ্রামটার মধ্যে the horizontal forces must balance and the vertical forces must also balance। তো এমন ভাবে আমাদের রাখতে হবে। তো তার মানে ওভারঅল ফাইনালি আমরা যখন নাকি একটা কি করব, ফাইনালি আমরা যখন নাকি একটা রেক্টেঙ্গেল বানাবো, হ্যাঁ আমাদের হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স গুলি কি করবে, সবগুলি মিলে একসাথে ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে তো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে ঠিক রাখার ট্রাই করব। ফার্স্টে এখানের মধ্যে দেখো আমরা যে কাজটা করি, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি, 1 মার্ক যদিও মার্ক এত বেশি না কিন্তু স্টিল এটা আমাদের খুবই কেয়ারফুলি সলভ করা লাগবে। ফার্স্টে আমি মাঝখানের এই অবজেক্টটা দিলাম, হ্যাঁ মাঝখানের এই অবজেক্টটা দিলাম। এন্ড একটা জিনিস তো এখানের মধ্যে দেখে বুঝতেছো, এখানের মধ্যে দেখো প্রথমে আমি বলে দেই, একটা জিনিস তো এখানের মধ্যে ক্লিয়ারলি বুঝতে পারতেছো কি, যে দ্য লিফট ফোর্স ইজ গ্রেটার দ্যান ওয়েট, তাই না? লিফট ফোর্সটা যে ওয়েটের থেকে বড় এটা তো বোঝা যাইতেছে, কেন? বিকজ ডাউনওয়ার্ড ডিরেকশনে আমাদের হ্যাঁ এটা তো ইয়া দিয়ে বোঝা যাচ্ছে। ঠিক আছে ওয়েট তো আছেই, প্লাস কি হবে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিচের দিকে কাজ করবে না। সো তাহলে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট প্লাস ওয়েট দুইটা মিলে কার সমান হবে, লিফটের সমান হবে। ঠিক আছে আর ড্র্যাগ ফোর্স আছে শুধু হরাইজন্টাল হিসেবে টুয়ার্ডস রাইট, তো তাহলে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট টুয়ার্ডস লেফট যা কার সমান হবে, ড্র্যাগের সমান হবে। ঠিক আছে সো তাহলে ব্যাপারটা কিভাবে আঁকতে হয় তোমাদেরকে দেখাই। এখানে তো ফোর্সের কোনো ভ্যালু দেওয়া নাই, জাস্ট আমাদের কি করতে হবে, উই উইল হ্যাভ টু মেক শিওর যে স্কেলিংটা ঠিক আছে। তো আমরা কি করতেছি, আমরা দেখো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার লম্বা একটা লাইন দিয়ে আমরা লিফট ফোর্সটাকে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে আমরা লিফট ফোর্সটাকে রিপ্রেজেন্ট করতেছি উইথ আ 5 সেন্টিমিটার ভার্টিক্যাল লাইন আপওয়ার্ড। তো তার মানে ডাউনওয়ার্ড ফোর্স যে ওয়েট আর
টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে, দুইটা মিলে কার সমান হবে? লিফটের সমান হবে। তো তাহলে এইটা গেল আমাদের একটা কাজ। ফার্স্ট আমরা লিফটটা ড্র করে রাখছি, আমি লিফটটা ড্র্যাগটা ড্র করে রাখি, বাকিগুলো আমি এখানের মধ্যে বলতেছি। দেখো, তো লিফট আমি ড্র করে রাখলাম এইটা। এখন ড্র্যাগ ফোর্স আমি এখানের মধ্যে দেই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ঠিক আছে? 3 সেন্টিমিটারে কি দিলাম? ড্র্যাগ ফোর্স দিলাম। এখন আমার ওভারঅল রেক্ট্যাঙ্গেলটা দেখতে কেমন হবে? ওভারঅল রেক্ট্যাঙ্গেলটা দেখতে এরকম হবে যে আমাদের এখানের মধ্যে দেখো নিচে আরো 5 সেন্টিমিটার, যে লিফট হলো উপরে 5 সেন্টিমিটার, তো তাহলে নিচে আমাদের কি থাকবে? দাঁড়া, এটা একটু আমি পোর্ট্রেট মোডে নিয়ে ড্র করি, ঠিক আছে? তো এখানের মধ্যে কাজটা কি, এখানে নিচে আমাদের 5 সেন্টিমিটার, তো 1 2 3 4 5, এই যে এইখানে। এটার জন্য আমাদের ড্র্যাগ ফোর্স কত সেন্টিমিটার নিছে? 3 সেন্টিমিটার নিছে না? তো তাহলে এই যে এখানের মধ্যে আমাদের 3 সেন্টিমিটার, তো তার মানে এখানে আমাদের কত হবে? 3 সেন্টিমিটার হবে। দেখি 1 2 তো এই হলো আমাদের মেইন গ্রাফটা। এইটা এখন আমাদের ওয়েট তো ড্র্যাগ কি বলে লিফটের থেকে কম, তো আমরা ওয়েটের একটা এরকম ভ্যালু দেই আমাদের ওই ডায়াগ্রাম দেখে। যেমন একটা মনে হয়, মনে করো যে 2 সেন্টিমিটার একটা ফোর্স দিলাম ওয়েটের জন্য, তো 2 সেন্টিমিটার লম্বা, এইটা দিলাম আমরা কিসের? ওয়েট। এখন এতটুকু পর্যন্ত আমাদের আঁকা হয়েছে, আমাদের ফাইনালি কি করব? জাস্ট একটা ফোর্স দিয়ে আমরা বাকি সবগুলাকে কি করে দেব? ব্যালেন্স করে দিব। কিভাবে? এখানের মধ্যে দেখো আমাদের এখনের যে সিনারিওটা, হ্যাঁ সাইমা, এখানের মধ্যে দেখো এখনের সিনারিওটা কেমন, যে the lift force is a vertical force in the upward direction of what length? 5 সেন্টিমিটার লম্বা আঁকছি না সাইমা? আচ্ছা, সো তাহলে 5 সেন্টিমিটার লম্বা হলো আপওয়ার্ড ফোর্স, আর ওয়েট কত সেন্টিমিটার রাখলাম? 2 সেন্টিমিটার ডাউনওয়ার্ড, তাই না? ওয়েট আমরা ড্র করছি 2 সেন্টিমিটার ডাউনওয়ার্ডস। নাও আমাদের এখানে কাজটা কি হবে? এখানের মধ্যে আমাদের টেনশন যে ফোর্সটা আছে, ওই টেনশন ফোর্সটা আমাদের এমন ভাবে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? টেনশন এই ফোর্সটা আমরা এমন ভাবে নিয়ে আসবো, দেখো এক্স্যাক্টলি আমাদের এটা মিলে যাবে। কি হবে? আমাদের টেনশন ফোর্সটা কাজ করবে কি এই ডিরেকশনে। এখন এই যে টেনশনটা এই ডিরেকশনে কাজ করতেছে, এখন টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট হলো এইটা, which is exactly equal to the drag force, আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত? টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা এতটুকু না? দেখো তো, এই যে সাদা ডটটা থেকে, যে এখন গ্রিন কালার করে দিলাম, এখান থেকে তার ফোর্স ভার্টিক্যাল ফোর্সটা এইটুকু পর্যন্ত। তো এটা আমাদের কত সেন্টিমিটার হইতে হবে সাইমা? টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ডাউনওয়ার্ড কত সেন্টিমিটার লম্বা হইতে হবে? 3 সেন্টিমিটার লম্বা হইতে হবে। তো তাহলে এখানের মধ্যে আমরা দেখি এটা কত সেন্টিমিটার লম্বা হইছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে মাপে একটু ভুল হয়েছে, এক্স্যাক্টলি 3 সেন্টিমিটার আসে নাই,
আমরা ওয়েটটা 2 সেন্টিমিটার নিছিলাম, টেনশনের এখানের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে। টেনশনের এটা দাঁড়াও আরেকবার একটু এঁকে নেই, 1 মিনিট। যে টেনশনটা আমাদের কি করতে হবে, টেনশনটা আমাদের 3 সেন্টিমিটার নিচে নিয়ে আসি প্রথমে, যে 1 সেন্টিমিটার, এই যে 2 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটার। এই যে টেনশনটা 3 সেন্টিমিটার, তো তাহলে টেনশনটাকে এখন এক্স্যাক্টলি আমরা কি করব, এরকম একটা ডিরেকশনে নিয়ে আসব। সো টেনশনটা এক্স্যাক্টলি আমাদের এই ডিরেকশনে যদি কাজ করে, এখন কি হবে, এখন আমাদের পুরোপুরি মিলে যাবে যে টেনশনটা হলো এই ডিরেকশনে কাজ করতেছে। সো দা হরাইজন্টাল কম্পোনেন্ট অফ টেনশন ইজ ইকুয়াল টু ড্র্যাগ, আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টে এক্স্যাক্টলি এখানে কত আসছে আমরা আগে থেকে মেপে নিয়ে নিছি, যে টেনশনটা 3 সেন্টিমিটার ডাউনওয়ার্ড হইলে পরে কি করতে পারতেছে, সে ওয়েটটাকে কি বলে, সে আর লিফট মিলে ওয়েটটাকে ব্যালেন্স করতে পারতেছে। সো তাহলে এটা হবে আমাদের টেনশনটা। সো দিস উইল বি আওয়ার টেনশন, যে 3 সেন্টিমিটার ডাউনওয়ার্ড এন্ড ওয়েট 2 সেন্টিমিটার ডাউনওয়ার্ড। সো তাহলে ওভারঅল টেনশন আর ওয়েট মিলে কাকে ব্যালেন্স করে ফেলতে পারলো, লিফট ফোর্সটাকে ব্যালেন্স করে ফেলতে পারলো। আর এই যে হরাইজন্টালি আমাদের ড্র্যাগ ফোর্স আর টেনশনের ভ্যালুটা কি সেম, যে ওভারঅল আমাদের এখানে লেন্থ কত, ওভারঅল এখানে আমাদের লেন্থ হলো এই যে 1 2 3 4 5, তো টোটাল 5 সেন্টিমিটার। তো এখানের মধ্যে এই পাশে হলো 2.5 সেন্টিমিটার, এই পাশে 2.5 সেন্টিমিটার, লিফটের জন্য একাই সে 5 সেন্টিমিটার, ওয়েটের হলো 2 সেন্টিমিটার, আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য 3 সেন্টিমিটার। সো ওভারঅল সবগুলা ফোর্স মিলে কি করতেছে, একজন আরেকজনকে ব্যালেন্স আউট করে ফেলতে পারতেছে। এখন তোমরা এক্সামের সময় যেভাবে করে আঁকবা, যে এটা তো বেসিক্যালি তোমাদের কি, এটা তো তোমাদের 1 মার্কের কোশ্চেন, ঠিক আছে, এটা হলো তোমাদের 1 মার্কের কোশ্চেন। তো 1 মার্কের কোশ্চেনের এটার জন্য তোমরা কেমন ভাবে ড্র করবা, তোমরা ফার্স্টে যে কোনো একটা র্যান্ডম একটা রেক্ট্যাঙ্গেল এঁকে ফেলবা, ঠিক আছে এসাস, তোমরা ফার্স্টে কি করবে, একটা র্যান্ডম রেক্ট্যাঙ্গেল এঁকে ফেললা। রেক্ট্যাঙ্গেলটা আঁকার পরে দেন তোমার হরাইজন্টাল দুইটা তো সমান, হরাইজন্টালটা নিয়ে আমাদের ব্যালেন্স করতে কোনো সমস্যা নেই, বিকজ একটাই ফোর্স আছে। সো তাহলে অপোজিট এন্ডে, মিড পয়েন্ট থেকে অপোজিট এন্ডে সেম লেন্থই হবে। শুধু ভার্টিক্যালটাকে আমরা কি করে নিব, আগে থেকে মেপে নিব, ঠিক আছে, ভার্টিক্যালটাকে আমরা আগে থেকে মেপে নিয়ে দেন তার জন্য কি করব, ডায়াগোনালটা ড্র করব, যেন আমাদের কি করতে পারে, টেনশন এন্ড ওয়েট মিলে লিফটটাকে ব্যালেন্স করতে পারে। বুঝতে পারছো এসাস? জি ভাই পারছি। ঠিক আছে, বাকিদের কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে এটা নিয়ে? আচ্ছা, সাইমা বুঝছো এটা? সাইমা তো আমাদেরকে বলেই দিছো কোনটা কিভাবে কি আঁকতে হবে, সব বুঝার কথা। আচ্ছা, তো তাহলে এইটা ছিল আমাদের ফার্স্টে স্কেলড ভেক্টর ডায়াগ্রামটা ড্র করা। তো এখন এটা কেন এখানের মধ্যে আমাদের দেখো, পরে বি নাম্বারে কোশ্চেনে কি বলতেছে, বি নাম্বারের কোশ্চেনে বলতেছে the lift of 4.3 Newton, the drag is 6 Newton and the weight is 0.44 Newton. এখন বলতেছে calculate the tension in the string, state its magnitude and the direction from the horizontal. তো তাহলে এখানের জন্য দেখো আমাদের ফোর্স গুলো এমন ভাবে লিখতে পারি, কি লিখতে পারি, যে আমরা জানি কি জানি, আমরা অ্যাঙ্গেলটা যদি এটা ধরি, হ্যাঁ অ্যাঙ্গেলটা যদি এটা ধরি, তো তাহলে কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, রিক্তি অ্যাঙ্গেল কার সাথে ক্রিয়েট করতেছে, হরাইজন্টালের সাথে নাকি ভার্টিক্যালের সাথে? ভার্টিক্যাল। ভার্টিক্যালের সাথে। তো তাহলে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে, cos থিটা, আর হরাইজন্টালটা কি হবে, sin থিটা। তো এখন এখানের মধ্যে দেখো লিফট ইজ ইকুয়াল টু ওয়েট প্লাস টি cos থিটা, আর তো তাহলে এখানে থেকে কি লেখা যায়, যে টি cos থিটা ইজ ইকুয়াল টু লিফট মাইনাস ওয়েট, আর আরেকটা ইকুয়েশন কি লেখা যায়, যে টি sin থিটা ইজ ইকুয়াল টু কি, ড্র্যাগ, তাই না? এটাকে সবাই বুঝতেছো কি লিখতেছি,
যে টেনশনের এই হরাইজন্টাল কম্পোনেন্টটা ড্র্যাগের সমান হবে, সো তাহলে টি সাইন থেটা ইজ ইকুয়াল টু ড্র্যাগ, আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে, লিফট আর ওয়েটের ডিফারেন্সের সমান হবে, তাই না? তো তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা নিচে লিখি, কি জিনিস, টি সাইন থেটা ইজ ইকুয়াল টু ড্র্যাগ আর টি কস থেটা ইজ ইকুয়াল টু লিফট মাইনাস ওয়েট, or t sin theta is equal to drag, that is 6, or t cos theta is equal to lift minus weight. তো এটা করলে পরে কত হয়, 4.3 minus 0.44 করলে 3.86 কত, 3.86 3.86। আচ্ছা, তো তাহলে এখন আমাদের দুইটা ইকুয়েশন আমরা বলতে পারি এরকম যে t sin theta, sorry, t sin theta is equal to 6, this is equation 1, t cos theta is equal to 3.86, this is equation 2। তো এখন ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করলে কি হয়ে যাবে, আমাদের টেনশন গুলি কাটাকাটি চলে যাবে না, টেনশন গুলি কাটাকাটি চলে গেলে থাকবে কি শুধু tan theta is equal to 6 by 3.86। তো এখানে থেকে আমরা থেটাটা বের করে ফেলতে পারবো না, যাবে, হ্যাঁ এখানের মধ্যে থেকে থেটার ভ্যালু কত আসে, 57.2 তো এখন অ্যাঙ্গেল জেনে গেছে, এখন এই ইকুয়েশনের মধ্যে বসায় দিলে পরে আমরা টেনশনের ভ্যালুটা পেয়ে যাব, যে t sin 57.2 is equal to 6, তো তাহলে টেনশন is equal to কত আসে, 7.14 7.14। হ্যাঁ আমরা দেখি অ্যানসার মিলে, আমাদের অ্যানসার গুলি মিলছে নাকি। কোশ্চেনে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল চাইছে মোস্ট প্রবাবলি। হরাইজন্টালের সাথে তো তাহলে মাইনাস করে দিব 90 থেকে, সমস্যা নেই। তো তাহলে এই যে আমাদের টেনশনের ভ্যালু হলো 7.14, দ্যাট ইজ 7.1 আমরা লিখবো, বিকজ গিভেন ইনফরমেশন আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে। আর এটা কত, অ্যাঙ্গেলটা কত, হরাইজন্টালের সাথে চাইছে, সো তাহলে 90 মাইনাস ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা মাইনাস করে দিলে কি পেয়ে যাব, হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা ভাই এই যে ভাই ভাই বলো, আমি পিথাগোরাস দিয়ে করছিলাম, হ্যাঁ, রুট হ্যাঁ। ওভার 4.3 হোল স্কয়ার প্লাস 6.0 হোল স্কয়ার 4.3 কেন? 7.4 নিউটন। 4.3 কেন? ওইটা করতে পারিনি। 4, ওইটা তো তোমার লিফটের থেকে ওয়েটটা তো মাইনাস করতে হবে, আর নাহলে তো ভুলে যাবে, আচ্ছা ঠিক আছে। ওটা লিফট মাইনাস ওয়েট ইজ ইকুয়াল টু দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন, বুঝছো? আচ্ছা, তো তাহলে এটা একটা জিনিস গেল। এন্ড তোমাদেরকে এখন একটা জিনিস আমি দেখাই, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা নরমালি A2 তে পড়ায়, কিন্তু এই জিনিসটা তোমাদের দেখলাম যে স্কেল ডায়াগ্রামের মধ্যে তারা এই প্রসিডিওরটা ফলো করছে, তারা এই ডায়াগ্রামও ড্র করতে পারে, অর তোমার এখানের মধ্যে আরেকটা প্রসিডিওর আমি লিখে দেই, when a vector diagram produces a closed loop with heads connected to tails, তখন
the resultant vector is 0. হ্যাঁ, তুমি যখন নাকি কোন একটা ভেক্টর ডায়াগ্রাম এঁকে যদি কি করতে পারো, যতগুলা ফোর্স থাকুক, ঠিক আছে, দুনিয়ার যতগুলা ফোর্স থাকুক সবগুলি ফোর্স মিলায় তুমি যদি ফাইনালি একটা ক্লোজড লুপ ক্রিয়েট করতে পারো। ক্লোজড লুপ ক্রিয়েট করতে পারো মানে কেমন, এখানের মধ্যে দেখো যে তোমার লিফট আছে এখানে, দিস ইজ দ্য লিফট ফোর্স, এরপরে তুমি ড্র্যাগ ফোর্স আছে তোমার এই ডিরেকশনে, তাই না? ড্র্যাগ ফোর্স হলো তোমার এই ডিরেকশনে, ওয়েট তোমার এই ডিরেকশনে, এন্ড বাকিটুকু পার্ট তুমি যদি কি করে দাও, টেনশন দিয়ে ফিল আপ করে দাও, তো তাহলে এটা কি করে ফেললো, আমাদের একটা ক্লোজড লুপ ক্রিয়েট করছে না? এখানের মধ্যে ক্লোজড লুপের কাহিনীটা কি দেখো, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, তো স্টার্টিং পয়েন্ট থেকে অ্যারোটা কোন দিকে গেছে, উপরে। এই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে এখান থেকে কি হয়েছে, আমাদের ড্র্যাগ ফোর্সের ভেক্টরটা শুরু হয়েছে না? এসাস এই যে আমাদের এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট, অ্যারোটা হলো আমাদের এন্ডিং পয়েন্ট ভেক্টরের। তো তাহলে হেডের সাথে টেইল গুলা কানেক্ট করে করে তুমি যদি কি করো, এরকম একটা ক্লোজড লুপ ক্রিয়েট করতে পারো, তো তাহলে কি, তাহলে দ্য ওভারঅল ভেক্টর, যে এই সবগুলা যে ভেক্টর গুলা মিলে তাদের যে একটা ক্লোজ লুপ ক্রিয়েট হয়েছে, তাদের ওভারঅল ভেক্টরের সাম কত, তাদের ওভারঅল ভেক্টরের সাম হলো 0। ঠিক আছে, এখানে তোমার এখানে তো কয়টা ফোর্স, 4টা ফোর্স আছে, এখানে তোমার 3টা ফোর্স এরকম থাকতে পারতো। কেমন 3টা ফোর্স দেখো, মনে করো আমরা আগে একটা এরকম দেখে আসছি না, এই যে আমাদের 2টা টেনশন ফোর্স আছে আর একটা এই যে আমাদের ওয়েট আছে, তাই না? এই আমাদের 2টা টেনশন ফোর্স আছে আর একটা আমাদের ওয়েট আছে। তো এই টেনশন আর ওয়েট এই পুরো সিস্টেমটা মিলে, যে এই 3টা ফোর্স মিলে কি করতেছে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলতেছে, তাই না? এমন আমরা পড়ছি না একটু আগেই, তো আমরা যে হ্যাঙ্গিং রোপের জন্য দেখে আসছিলাম। তো এখন এইখানের জন্য দেখো এটাকে আমি ক্লোজ লুপের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে। ফার্স্ট আমি ওয়েট আঁকলাম এটা, এখন এই টেনশনটাকে আঁকতেছি, ঠিক আছে, যে টেনশনটা এই ডিরেকশনে। তোমার ভেক্টর আঁকার মধ্যে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি, as long as you keep the length of the vector and the direction of the vector fixed, ঠিক আছে, লেন্থ অফ দা ভেক্টর কি রিপ্রেজেন্ট করে, লেন্থ অফ দা ভেক্টর রিপ্রেজেন্ট করে ম্যাগনিটিউড অফ দা ভেক্টর, আর ডিরেকশন অফ দা ভেক্টর তো যে ডিরেকশনে ভেক্টরটা আমাদের কাজ করতেছে। সো এখন তুমি লেন্থ অফ দা ভেক্টর ফিক্স রেখে তুমি তাকে এই ভেক্টরটাকে তুলে, এই যে তোমার এই যে টেনশন ফোর্সটা আছে এই টেনশনটাকে তুলে তুমি যে কোনো জায়গায় এরকম প্লেস করতে পারো। এরকম সেম ওয়েতে এখন এই টেনশনটা যে এখান থেকে এটুক পর্যন্ত, তো এই টেনশনটা এখান থেকে এটুক পর্যন্ত যদি আমরা জয়েন করে দেই, তো তাহলে পরে দেখো এটা আমাদের কি করতেছে, একটা ক্লোজড লুপ অফ ভেক্টর ক্রিয়েট করতেছে না? এসাস যে এখানের মধ্যে কাজটা কি, দিস ব্লু কালার ইজ দা ওয়েট, এরপরে এটাকে আমি নাম দেই T1, এটাকে আমি নাম দেই T2। তো তাহলে এটা হলো আমার T1, এরপর T1 এর এন্ডে থেকে আমরা T2 টাকে যখন নাকি কানেক্ট করব তখন কি করতেছে, the weight, the tension T1 and the tension T2, এই তিনটা মিলে কি করতেছে, একটা ক্লোজড লুপ ক্রিয়েট করতেছে with the heads being connected to the tails। সো তাহলে ওভারঅল এই পুরা 3টা ফোর্স মিলে রেজাল্টেন্ট ফোর্স মিলে কত হবে, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু আমাদের আসবে কত, 0। ঠিক আছে, তো এরকম সেম ওয়েতে তুমি যত মন চায় তত ফোর্স এরকম ড্র করো, যত মন চায় তত ফোর্স তুমি এরকম ড্র করো, ফাইনালি যদি তোমার ফোর্স গুলা মিলে এরকম একটা কি করে, ক্লোজড লুপ ক্রিয়েট করে, তো তখন যায় এই যে সবগুলা ভেক্টর যে আঁকলাম, এই যে মনে করো এ বি সি ডি, এই সবগুলা ভেক্টর মিলে আমাদের ওভারঅল ভেক্টর সাম কত হবে, ওভারঅল ভেক্টর সাম হবে আমাদের 0। ঠিক আছে, তো এই জিনিসটা হলো আমাদের ভেক্টরের একটা রুল। এইটা তোমরা অ্যাকচুয়ালি ম্যাথস বি তে তোমাদের পড়ে আসার কথা। তোমরা ভেক্টর করছো না ম্যাথস বি পিওর ম্যাথসে, যাবের? আচ্ছা, ভেক্টর করছো,
তো আমরা ওই ভেক্টরের মধ্যে থেকে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে এটা অ্যাকচুয়ালি কেন হয়। হ্যাঁ, মনে করো তোমাদের ভেক্টরের আমি একটা ডায়াগ্রাম আঁকলাম। দিস ইজ ও, দিস ইজ এ, দিস ইজ বি, ঠিক আছে? ও এ হলো এ আর ও বি হলো বি, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে আমি যদি বলি, কি করতে বলি, এ বি বের করতে, এসাস এ বি বের করতে বলে তুমি কি করতে, কেমন ভাবে করে এই ভেক্টর? ইয়া a plus b। এ প্লাস বি, এ ও প্লাস ও বি হবে। তো তাহলে পরে তো এ ও যখন যাইতেছো মাইনাস এ তখন প্লাস তো অপোজিট ডিরেকশনে যাইতেছো। এটা কি অপোজিট ডিরেকশনে যাইতেছো না? মাইনাস এ ও হবে না? আচ্ছা, হ্যাঁ, মাইনাস a plus b, সরি, হ্যাঁ। মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? সো মাইনাস এ প্লাস বি এমন ভাবে আমরা করি। আচ্ছা, ভালো কথা। তো তাহলে এ বি ভেক্টর কত বের করছো? মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? এখন দেখো তোমাদেরকে ক্লোজড লুপ ভেক্টরের কাহিনীটা দেখাই। ক্লোজড লুপ ভেক্টরটা কখন হবে দেখো তো। এখানে কি ক্লোজড লুপ হয়েছে? লুপটা ক্লোজড হয়েছে, কিন্তু হেডের সাথে টেইল গুলা কিন্তু কানেক্টেড না। এইখানের হেড, এই যে টেইল, এই হেড এই টেইল, কিন্তু এখানে ডিরেকশনটা কি? বি থেকে ও তে গেলে এখানের মধ্যে অ্যারোটা কোন দিকে দেওয়া? অপোজিট ডিরেকশনে দেওয়া না এসাস? তো তাহলে এইখানে যদি আমরা অ্যারোটা এমন ডিরেকশনে দেই, অ্যারোটা যদি এই দিকে দেই, তো তাহলে এটাকে কি লিখতে হবে? মাইনাস লিখতে হবে না? কি বলতেছে বুঝতেছো? এখানের মধ্যে দেখো হ্যাঁ তোমার ওবি, ওবি কত ছিল? ওবি ছিল বি, মানে ও থেকে বি তে গেলে হবে পজিটিভ বি, তাই না? ও থেকে বি তে গেলে হবে পজিটিভ বি। তো তাহলে বি থেকে ও তে যদি আমরা অ্যারোটা দেই, তো তাহলে এটা কি হবে? নেগেটিভ বি হবে না? সবাই কি বুঝতেছো কি বলতেছি? হুম। আচ্ছা, তো এখন ও থেকে বি তে গেলে হবে পজিটিভ, তো তাহলে বি থেকে ও তে গেলে হবে নেগেটিভ। এখন দেখো ভেক্টরটা কি হয়েছে, একটা ক্লোজ লুপ ক্রিয়েট করছে, দেখছো? আমরা যদি ও থেকে জার্নি শুরু করি, হ্যাঁ, ও থেকে যদি জার্নি শুরু করি, ও থেকে এ তে গেলাম, এ থেকে বি তে গেলাম, দেন আবার বি থেকে কিসে ফেরত আসবো? ও তে ফেরত আসবো। তো এখন দেখো আমি যদি এই যে আমার তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টরকে সাম করি, তাহলে আমার ওভারঅল সাম কত হবে? ওভারঅল সাম হবে 0। দেখো, ও থেকে আমি এ তে যাব, তো তার মানে এ, এ থেকে বি তে যাব, দ্যাট ইজ মাইনাস এ প্লাস বি, আর বি থেকে ও তে যাব মানে কি? মাইনাস বি। তো তাহলে এ প্লাস মাইনাস এ প্লাস বি প্লাস মাইনাস বি, তিনটা ভেক্টর আমি আলাদা আলাদা করে কি করতেছি? এসাস অ্যাড করতেছি, সাম করতেছি। তো তাহলে ওভারঅল ভেক্টর সামেশন কত হবে? এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি। ওভারঅল কত হলো ভেক্টর? 0, তাই না? আচ্ছা ভাই, তুমি যে এই যে মাইনাস বি, মানে তুমি ঘুরছো কেমনে পুরা জিনিসটা? শুরু ও থেকে কেমনে ওতে করছো? গেছি, ও থেকে জার্নি শুরু করছি, হ্যাঁ, ও থেকে এতে গেছি, আচ্ছা এ আচ্ছা থেকে বিতে গেছি, দেন আবার বি থেকে আবার ওতে ফেরত আসছি, ঠিক আছে? আচ্ছা। তো তাহলে ও থেকে এতে যাইতে সময় কি? পজিটিভ এ, এ থেকে বিতে যাইতে সময় নেগেটিভ এ প্লাস বি, আর বি থেকে ওতে যাইতে সময় কি? নেগেটিভ বি। তো তাহলে ওভারঅল আমার ওভারঅল এরকম তো জিরোই হয়। তো ওভারঅল ক্লোজ লুপ যদি হয়, তাহলে পরে আমার কি হইতেছে? ক্লোজ লুপ যদি হয়, যে হেডের সাথে টেইল কানেক্ট করা পুরো ডায়াগ্রামটা যদি থাকে, তো তাহলে আমার ওভারঅল ভেক্টরটা কত হইতেছে? 0 হইতেছে না? তো এইটা হলো হ্যাঁ। আমাদের মেইন লজিকটা, যে আমাদের কোন একটা ভেক্টর ডায়াগ্রামের মধ্যে ক্লোজড একটা লুপ বানানো যদি হয়, এন্ড হেডের সাথে যদি কি করা থাকে? টেইল গুলা কানেক্ট করা থাকে, সো তাহলে ওভারঅল ভেক্টর সাম কত হবে? ওভারঅল ভেক্টর সাম উইল বি 0। বুঝতে পারছো? এই জিনিসটা তারা এখানের মধ্যে বলছে, এই যে
কারেক্ট ডায়াগ্রাম কেমন হবে? ক্লোজড একটা পলিগন, হ্যাঁ, ক্লোজড একটা পলিগন এক্সেপ্ট আ ট্রায়াঙ্গেল while using the resultant lift and weight. ট্রায়াঙ্গেলও ইউজ করা যাবে কিন্তু পলিগনটা আমাদের জন্য বেটার বিকজ চারটা ফোর্স। বাট অ্যারোজ মাস্ট ফলো কারেক্টলি, অ্যারোগুলো একদম কারেক্টলি ফলো করতে হবে। কিভাবে? সিকোয়েন্সটা কি? মাস্ট শো সিকোয়েন্স অফ টিপ টু টেল অ্যারোড ভেক্টরস। সো তাহলে হেডের সাথে টেল কানেক্ট করা, হেডের সাথে টেল কানেক্ট করা, এরকম একটা কি করা লাগবে? ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে হবে। বুঝতে পারছো কি বলতেছি? জেরিন বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো তাহলে পরে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা এই ভেক্টর ডায়াগ্রামের জন্য আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তো তাহলে এই যে আমাদের উপরে ছিল লিফট, দেন এই যে ড্র্যাগ, এরপর নিচে ওয়েট, আর বাকিটুকু আমাদের ক্লোজ লুপ বানানোর জন্য বাকিটুকু কি হবে তাহলে? টেনশন। তো তাহলে দিস ইজ লিফট, দিস ওয়াজ ড্র্যাগ, দিস ইজ ওয়েট এন্ড দিস ইজ টেনশন। বুঝা গেছে? তো এইভাবে করে আমরা বেসিক্যালি ড্র করব ভেক্টর ডায়াগ্রামটা, বিকজ এটা 1 মার্ক। তো তাহলে পরে আমাদের এত বেশি ক্যালকুলেশন ওয়ালা ডায়াগ্রাম ড্র না করলেও হবে, ঠিক আছে? তো এরকম ক্লোজড একটা লুপ, তুমি একটা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে চারটা ভেক্টর হোক, তিনটা ভেক্টর হোক, দুইটা ভেক্টর দিয়ে কখনো ক্লোজ লুপ হয় না, হ্যাঁ, দুইটা ভেক্টর দিয়ে কখনো ক্লোজ লুপ হয় না। অ্যাট লিস্ট আমাদের একটা ক্লোজড একটা ফিগার বানানোর জন্য তো তিনটা সাইড লাগে, তাই না? তো অ্যাট লিস্ট একটা ট্রায়াঙ্গেল থেকে শুরু করে যত সাইড ওয়ালা তুমি ভেক্টরই নাও না কেন, সবগুলা ওভারঅল সামেশন যদি 0 হয় তো তাহলে তুমি তাদেরকে দিয়ে এরকম একটা ক্লোজ লুপ অলওয়েজ বানাইতে পারবা। বুঝতে পারছো? তো এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের শো করা যায় যে একটা ক্লোজড লুপের মধ্যে ভেক্টর সাম কত হয়? একটা ক্লোজড লুপের মধ্যে ভেক্টর সাম হয় আমাদের 0, ঠিক আছে? তো এইটা ছিল আমাদের 8A আর B এর কাজ। তো এটা অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল কত আসে এটা নেই, অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল will be equal to 90 minus 57.2, তাহলে পরে কত আসে? 32.8। তো তাহলে অ্যাঙ্গেলটা হলো 32.8 আর ফোর্সটা হলো 7.1। এরপরে বলতেছে কি সি নাম্বারে, C1, the wind speed decreases, so the girl flying this kite walks in the wind at a constant speed of 2 meter per second to maintain the forces shown. তো বাতাসের স্পিড কমে গেছে, তো বাতাসের স্পিড কমে গেছে দেখে মেয়েটা কি করতেছে, এখন নিজে একটু মুভ করা লাগতেছে যেন একটা কি পায়, এক্সট্রা একটা ফোর্স পায় ওই কাইটের উপরে, তাহলে যেন কি করতে পারে, তাহলে যেন ওইটা ফোর্সটাকে ধরে রাখতে পারে, আর ব্যালেন্স করে রাখতে পারে। তো এখন বলতেছে কি, এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য গার্ল অ্যাজ শি ওয়াকস 25 মিটার। তো মেয়েটা 25 মিটার হাঁটলে পরে, হ্যাঁ, মেয়েটা 25 মিটার হাঁটলে পরে কতটুকু ওয়ার্ক ডান করতেছে এই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে। তো এইটা আমরা কিভাবে করব এসাস? বলো তো। ওয়ার্ক ডান ফোর্স ইনটু ডিসটেন্স। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। এখানে ফোর্সের ভ্যালুটা কত? এখানে ফোর্সের ভ্যালুটা 6, কিন্তু কেমনে হয় বুঝলাম না। এমনে হয় বুঝো না, এই জিনিসটা আমি একটু আগে এর জন্য বুঝাই আসছিলাম যে হর্সের ওইটার জন্য বলে আসছিলাম না, হ্যাঁ, স্টেডি স্পিডে মুভ করতেছে মানে কি রেজাল্টেন্ট ফোর্স কত? রেজাল্টেন্ট ফোর্স স্টেডি স্পিড মানে 1 কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট স্পিড মানে আচ্ছা, আচ্ছা। রেজাল্টেন্ট ফোর্স কত হবে? 0 হবে। 0 হবে। তাহলে এই যে এই জিনিসটা এর জন্য এখানের মধ্যে লিখে আসছিলাম যে সিন্স ইট ইজ মুভিং এট আ কনস্ট্যান্ট স্পিড দ্য আনব্যালেন্সড ফোর্স ইজ কত? 0। তো তাহলে এখানে দেখো অপোজিং ফোর্সটাকে, এখানে অপোজিং ফোর্সটাকে ড্র্যাগ না, ড্র্যাগ। তো তাহলে ড্র্যাগের ভ্যালু কত? 6. তো তাহলে the girl is moving at a constant speed, তো কনস্ট্যান্ট স্পিড যদি হয়, স্পিড কনস্ট্যান্ট মানে কি রেজাল্টেন্ট ফোর্স 0, তাই না? ফোর্স তো তো তাহলে
the drag force is equal to the force created by the girl in order to move the kite forward, তাই না? তো তাহলে since the girl is walking at a constant speed of 2.0 meter per second, so the force doing the work is equal to the drag force, because the forces are what? Because the forces are balanced, তাই না? কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে মানে আনব্যালেন্সড ফোর্স জিরো, আনব্যালেন্সড ফোর্স জিরো মানে ফোর্স গুলা ব্যালেন্সড হবে, তো তার মানে ড্র্যাগ ফোর্স আর দ্য ফোর্স দ্যাট ইজ ডুইং দ্য ওয়ার্ক আর ইকুয়াল। তো তাহলে দ্য ফোর্স দ্যাট ইজ ডুইং দ্য ওয়ার্ক ইজ কত? The force that is doing the work is equal to the drag, and the distance is what? The distance is 25 meter. So তাহলে work done is equal to কি হবে? Force into distance, তাই তো? So 6 into 25 করলে পরে কত হবে? 150 জুল, তাই না? এই যে বাকি সবাইকে বুঝতে পারছো যে ফোর্সের ভ্যালুটা কেন 6 নিউটন নিছি আমরা? এখন বলতেছে রেট অফ ওয়ার্ক ডান, যে ক্যালকুলেট দ্য রেট এট হুইচ দিস ওয়ার্ক ইজ ডান, মানে কি চাইছে আমাদের কাছে? আমাদের কাছে চাইছে দ্য পাওয়ার, তাই না? তো আমরা পাওয়ার এটা দুই ভাবে বের করতে পারি। একটা তো তোমাদেরকে বলছিলাম যে পাওয়ারের একটা ফর্মুলা আছে, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। তো তাহলে পরে 6 ইনটু 2, তো তার মানে 12 ওয়াট হয়। অর এমন ভাবে করতে পারো যে 2 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, তো 2 মিটার পার সেকেন্ডে মুভ করলে 25 মিটার মুভ করতে কতটুকু সময় লাগে, তো টাইমটা বের করলা, টাইম বের করে করতে পারে। এখানের মধ্যে আমরা দেখি দুইটা ওয়েতেই করি। ফার্স্টে ফোর্স ইনটু ভেলোসিটি, ফোর্স হলো কত? ফোর্স হলো 6 আর ভেলোসিটি হলো 2, সো তাহলে কত আসে? 12 ওয়াট। অর আরেকটা ওয়েতে করা যায় কি, তোমার ডিসটেন্স হলো 25, কনস্ট্যান্ট স্পিড, তো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হলো 2, কনস্ট্যান্ট স্পিড মানে অ্যাসেলারেশন হলো 0। তো এখন s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার্ড। তো এখন এখানে থেকে আমরা s হলো 25, u হলো 2, টাইম কত জানি না, প্লাস 0। এখন এখানে থেকে টাইম আসলো কত? টাইম আসলো 12.5 সেকেন্ড। তো 12.5 সেকেন্ড লাগে। তো এখন আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। তো ওয়ার্ক হলো 150 আর টাইম হলো 12.5। তো তাহলে পরে এটা করলে কত আসে? 12 ঠিক আছে, ফাইনালি আমাদের অ্যানসারটা 12 ওয়াট হবে, তুমি যে ফর্মুলা দিয়ে বের করো না কেন। ওই তো ওরা ফার্স্টে ওই টাইমটা বের করে নিছে, আমরা সেকেন্ড যে প্রসিডিওরটা করলাম, টাইম বের করছে 12.5 সেকেন্ড লাগলো, দেন পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম টেকেন, তো ওই প্রসিডিওরে বের করছে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 8। এরপরে তোমরা একটা কাজ করো, আমাকে একটু এই ইয়েতে 9 নাম্বার তো আগের ওয়ার্কশিটেও ছিল, 9 নাম্বার আমাদের হয়ে গেছে। তোমাদের প্রবলেমের লিস্টটা তোমরা একটু আমাকে ইনবক্সে দাও, তো তাহলে পরে আমার জন্য দেখতে ইজি হবে, বিকজ একটা সেশন বন্ধ হয়ে গেলে পরে ওটার চ্যাট গুলো চলে যায়, চ্যাট ওখান থেকে বের করা যায় কিন্তু বের করা একটু সমস্যা। ঠিক আছে, তো তাহলে তোমরা তোমাদের প্রবলেমের লিস্টটা আমাকে মেসেঞ্জারে পাঠাও, আর আমরা ক্লাসটা শুরু করব। এখন একটা ব্রেক নিব আর কি। হ্যাঁ, এখন একটা ব্রেক নিব এন্ড ক্লাসটা আবার রিজিউম করব আমরা 5টা 10-এ, যে নামাজের পরে পরে। ঠিক আছে, 5টা 10-এ আমরা ক্লাসটা রিজিউম করব। সো এই টাইমের মধ্যে তোমরা প্রবলেমের লিস্টটা আমাকে ইনবক্সে পাঠিয়ে দাও তাড়াতাড়ি।
আচ্ছা, সো এখন প্রবলেমের লিস্ট যারা যারা দিছো ওদের মধ্যে নেক্সট প্রবলেমটা আসে কোশ্চেন নাম্বার 13 এ। হ্যাঁ, এস আছে এই প্রবলেমটা দিছে কোশ্চেন নাম্বার 13 এর মধ্যে, 13 এর বি এ মোস্ট প্রবাবলি প্রবলেম। আমরা এখানের মধ্যে থেকে ক্যালকুলেশন করা শুরু করে দেই, ও এসে ওর পার্টের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 13 আমরা দেখি। The photograph shows that what happens when soft mint sweets are dropped into a bottle containing a fizzy drink. ওই যে আমাদের মেন্টস দিলে পরে কোকের বোতল এরকম উড়ে যায় না, তো এরকম টাইপের এরকম কি করছে মিন্ট সুইটস, ওই জিনিসগুলা যখন নাকি ইনসার্ট করছে তখন কি করছে এরকম ওইটার ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ওটা এক্সপ্লোড করছে আর কি, সাডেন রিলিজ অফ গ্যাস। সো বলতেছে কি দেয়ার ইজ আ সাডেন রিলিজ অফ গ্যাস which forces a long stream of fluid out of the bottle. A student decides to calculate the amount of kinetic energy transferred to the fluid in this process. যে কতটুকু কাইনেটিক এনার্জি পায় ওই জিনিসটা এখানে আমাদের বের করে। কি বলতেছে, in one experiment the student places the bottle at an angle of 50 degree to the horizontal. আচ্ছা, সো তাহলে 50 degree to the horizontal, 50 degree, adds sweets and measures the maximum horizontal distance traveled by the fluid. The student then calculates the fluid left the bottle at a speed of 7.5 meter per second. So তাহলে 7.5 meter per second is the actual speed that is at an angle of 50 degree with the horizontal. So এখন বলতেছে show that the horizontal component is about 5 meter per second. So তাহলে 7.5 cos 50 এটা ওরকম কাছাকাছি আসবে। দেন ভার্টিক্যাল এটা কি হবে 7.5 sin 50, তো তাহলে এটা। এরপর বলতেছে use these values, হ্যাঁ, বলতেছে যে use these values to calculate the maximum horizontal distance traveled by the fluid. আচ্ছা, সো ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স কতটুকু ট্রাভেল করে ওই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে। তো ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স মানে কি রেঞ্জ বের করতে বলছে, তাই না? এটা অ্যাকচুয়ালি প্রজেক্টাইলের কোশ্চেন চলে আসছে এটার মধ্যে, বাট স্টিল আমরা এখন তো প্রজেক্টাইল মোশন শেষ করে ফেলছি, সো এটা আমাদের জন্য করতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো আমরা ফার্স্ট একটা কাজ করি, আমরা টাইম অফ ফ্লাইটটা বের করি। ঠিক আছে, যে কনসিডারিং ভার্টিক্যাল মোশন, লেটস সি ভার্টিক্যাল মোশনের আমরা কি কি ইনফরমেশন জানি। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ আপওয়ার্ড 7.5 sin 50। এরপরে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আপওয়ার্ড, তো তার মানে জি হবে কি নেগেটিভ, সো তাহলে অ্যাক্সেলারেশন ইজ -9.81। এখন যে হাইট থেকে রিলিজ করছে, যেখান থেকে রিলিজ করছে ওখানেই তো আবার ফেরত আসবে, তাই না? যে এখান থেকে রিলিজ করছে দেন এটা উড়ে যেয়ে আবার কি করবে গ্রাউন্ড লেভেলে ফেরত আসবে। সো তাহলে the overall displacement is what? The overall vertical displacement is 0. সো তাহলে ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় তো তাহলে এই তিনটা ইউজ করে আমরা কি করতে পারবো, আমরা টাইমটা বের করতে পারবো যে s equal to ut plus half at squared. সো এখন 0 is equal to 7.5 sin 50t plus half into minus 9.81 into t squared. তো এখন এটা করলে পরে কত আসে যাবে, টাইমের ভ্যালুটা একটু বলো তো আমাকে। আমার এখানে 1.16 আসছিল, ধরো এটা করে দিতেছি। 1.16 সেকেন্ড এটা। হ্যাঁ, আচ্ছা, সো এখন টাইম হলো এটা। সো এখন আমরা কি করব, কনসিডারিং হরাইজন্টাল মোশন। হরাইজন্টাল মোশনের আমরা কি জানি, ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি জানি 7.5 cos 50। হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, তো তার মানে অ্যাসেলারেশন হবে 0 আর টাইমের ভ্যালু তো 1.16। তো তাহলে হরাইজন্টাল ডিসটেন্সটা কত হবে, s equal to ut plus half at squared। তো তাহলে 7.5 cos 50 into 1.16 করলে কত আসে, $5.59।
5.59 তো 5.59 আমাদের গিভেন ইনফরমেশন 2 সিগনিফিকেন্ট ফিগারে দিছে, সো আমরা ফাইনাল অ্যানসার 2 সিগনিফিকেন্ট ফিগারে দেই, দ্যাট ইজ 5.6 মিটার দেব। 5.6। আচ্ছা, এরপরে এইখানে মোস্ট প্রবাবলি এসএস এর প্রবলেম ছিল, ও এখনো আসে নাই, তো এখন এটা আমরা দেখাই ফেলে পরে দেখে নিতে পারবো। তো বলতেছে কি, আচ্ছা এটা আমরা এখানের জন্য রাখি, ও আসলে পরে ওটা দেখাবো। এর পরের কোশ্চেন আমরা যাই 16 নাম্বার। এটা জেরিন দিছে, জেরিনের 16 নাম্বারের প্রবলেম। আচ্ছা, তো তাহলে 16 নাম্বারে আমরা যাই। এই যে 15 এর এটার মধ্যে দেখছিলাম, বলছিলাম না যে টেকনোলজি স্টুডেন্ট এ খালি এই মোটর টোটর বানাইতে বুঝে কিন্তু আসলে নিউটনস ল কেমনে কাজ করে ওটা বুঝে না। যে ফ্যানটাকে সেইলের দিকে দিয়ে দিছিল, দেন সেইলের মধ্যে ধাক্কা দিলে তো সেইল একটা রিঅ্যাকশন ফোর্স দিবে, পুরো সিস্টেমটা কানেক্টেড আছে দেখে ওভারঅল রেজাল্টেন্ট ফোর্স কত, 0। এর জন্য এই বোর্ডটা কি করতে পারে না, মুভ করতে পারে না। এটা তো তোমাদেরকে বলছিলাম ওই যে নিউটনস ল পেয়ার গুলি যখন বুঝাইতেছিলাম তখন। আচ্ছা, তো জেরিনের এটার মধ্যে প্রবলেম, এটা ভালো একটা কোশ্চেন, এটা সুন্দর একটা কোশ্চেন। এটা এখানের মধ্যে দেখো জেরিন যে ডিরেকশন অফ ট্রাভেলটা কোন দিকে বলো তো? রাইট। ডিরেকশন অফ ট্রাভেল হলো টুয়ার্ডস রাইট। আচ্ছা, ভালো কথা। এখন তুমি কি কখনো এরকম কোন ভেহিকলে চড়তে সময়, মনে করো তুমি নরমালি এরকম বসে আছো, ভেহিকল রেস্টে, তুমিও রেস্টে, হঠাৎ করে ভেহিকলটা সামনের দিকে মুভ করা শুরু করলো, তুমি কি করো, এরকম পিছের দিকে হেলে যাও না? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা কেন হয়? এটা হয় আমাদের ইনার্শিয়ার জন্য। কি হয় যে তুমি তোমার পজিশনটা ধরে রাখতে চাও, কিন্তু গাড়িটা কি করছে, গাড়িটা তো ইঞ্জিনের জন্য মুভ করা শুরু করে দিছে, সো ইউ ওয়ান্ট টু কিপ ইউর পজিশন ফিক্সড, কিন্তু গাড়ির সিটটাই যেই সিটটার মধ্যে তুমি বসে আছো, ওই সিটটা কি করছে তোমাকে কাছে, তুমি তোমার জায়গায় বসে আছো, পিছের সিটটা কি করছে তোমার কাছে চলে আসছে, সো তাহলে এর জন্য তোমার কাছে মনে হইতেছে কি তুমি পিছের দিকে একটা ধাক্কা খাইতেছো এমন। দেন গাড়ি ব্রেক করলে, আমরা যে সিট বেল্ট পরি না গাড়িতে উঠলে, সিট বেল্ট পরি কেন, রিজনটা কি? বিকজ গাড়ি যদি ব্রেক করা হয় তখন আমরা কি করি, গাড়ি ব্রেক করলে পরে তখন আমরা এরকম সামনের দিকে ঝুঁকে যাই, তাই না? গাড়ি ব্রেক করলে পরে আমরা এরকম সামনের দিকে ঝুঁকে যাই। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ আমাদের ঠিকই কি আছে, ফরওয়ার্ড একটা ভেলোসিটি আছে, যে আমরা গাড়ির মধ্যে বসে আছি না, আমরা গাড়ির মধ্যে বসে আছি, সো উই হ্যাভ আ ফরওয়ার্ড মোশন অর ফরওয়ার্ড ভেলোসিটি, যে আমরা ফরওয়ার্ড দিকে মুভ করতে থাকি, কিন্তু গাড়িটা ব্রেক করে ফেলছে, সো গাড়ি থেমে গেছে, কিন্তু উই আর স্টিল মুভিং, সো এর জন্য গাড়ি থেমে যায়, কিন্তু আমরা কি করি, সামনের দিকে আগায় যাই। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হয়, এটা আমরা নিউটনস ফার্স্ট ল দিয়েও বলতে পারি। কেমন দেখো, এই যে সিট এর যে প্যাসেঞ্জারটা আছে তার ভেলোসিটি হলো ফরওয়ার্ড, সিট বি তে যে প্যাসেঞ্জারটা আছে তার ভেলোসিটিও এইদিকে, সিট সি তে যে প্যাসেঞ্জারটা আছে তার ভেলোসিটিও এইদিকে। নাও when the brake is applied, হ্যাঁ, ট্রেনটা যখন নাকি ব্রেক অ্যাপ্লাই করছে তখন কি হবে, সরি, সিট এ তে থাকা প্যাসেঞ্জারের টেন্ডেন্সি থাকবে সামনে যাওয়া, বিকজ তার ভেলোসিটিটা তো সামনে। সিট বি তে থাকা প্যাসেঞ্জারের টেন্ডেন্সি থাকবে এইদিকে যাওয়া, বিকজ তার ভেলোসিটি ওইদিকে, সবারই ভেলোসিটি একই দিকে। কিন্তু দেখো সিট বি আর সিট সি তারা কোন দিকে ফোর্সটা ফিল করতেছে, ডিরেক্টলি তাদের সিটের উপরে যায় পড়তেছে। তো তাহলে তো তাদের কি নাই, তাদের এখানের মধ্যে সামনের দিকে এক্সট্রা কোনো ডিসটেন্স মুভ করার কোনো জায়গা নাই, দে আর অলরেডি কানেক্টেড, তারা একটা হার্ড পার্ট অফ দা কারের সাথে কানেক্টেড আছে। সো এখন গাড়িটা ব্রেক করলে পরে তারা উল্টা সিট থাকে না ট্রেনের মধ্যে, তো ওই উল্টা সিটের মধ্যে বসে আছে তারা। এখন কি হইতেছে, গাড়িটা ব্রেক করলে বা ট্রেনটা ব্রেক করলে পরে তারা কি করতেছে, সাথে সাথে ওখানের মধ্যে রেস্টে চলে আসতে পারতেছে। কিন্তু সিট এ এর প্যাসেঞ্জারটা কি করবে, উইরে যায় সিট বি এর প্যাসেঞ্জারের উপরে পড়বে, তাই না? বিকজ সিট এ এর প্যাসেঞ্জারের সামনে তো কিছু নাই, সিট এ এর প্যাসেঞ্জার তো গাড়ির সাথে, যে সিটের সাথে তো সিট বেল্ট পরা নাই, সে কি সিট বেল্ট পরে আছে, সে সিট বেল্ট পরে নাই। সো তাহলে তার যে একটা ফরওয়ার্ড ভেলোসিটি আছে, সে কি করবে, তার এই ফরওয়ার্ড ভেলোসিটি দিয়ে সে সামনের দিকে মুভ করে যায়, কার উপরে যায় পড়বে, সিট বি এর প্যাসেঞ্জারের উপরে যায় পড়বে। ও আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, তাহলে সিট এ এর প্যাসেঞ্জার যেহেতু সিট বি এর উপর পড়বে, সো লাইক সিট বি ও আনসেফ, সেই কারণে আনসেফ। হ্যাঁ এইটাই, আচ্ছা যে আচ্ছা, যদি সিট এটা না থাকতো, যদি সিট এ তে কোনো প্যাসেঞ্জার না থাকতো, দেন তাহলে বোথ সিট বি আর সিট সি দোনোজনই সেফ ছিল।
কিন্তু যখন নাকি ব্রেকটা করতেছে সিট এর প্যাসেঞ্জারটা যে সিট বি এর প্যাসেঞ্জারের উপরে পড়তেছে, সো তাহলে সিট বি এর প্যাসেঞ্জারটাও কি আছে এখানে ডেঞ্জারে আছে। শুধু তাহলে সেফ আছে কে জেরিন? শুধু তাহলে এখানে আমাদের সেফ থাকবে হলো সিট সি এর প্যাসেঞ্জারটা। বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে এখানের জন্য আমাদের এক্সপ্লেনেশনটা কি আমরা দেখি। এই যে কোশ্চেন নাম্বার 16 এর এখানের মধ্যে দেখো, এই যে B and C will stay in their seats. B আর C তাদের সিটের মধ্যে থাকবে because they are connected with the seat, or তাদের ফোর্সটা যে দিয়ে ফিল করতেছে ওখানে তারা সিটের সাথে ডাইরেক্ট কন্টাক্টে চলে আসে। Resultant force acts on chair B and C. তো তাহলে B আর C কি করবে? ডিসেলারেট করবে। এই যে তারা যে পিছায় তাদের সিটের সাথে ধাক্কা খাইতেছে, তো সিটটা তাদেরকে কি করে ফেলতেছে? The seat is quickly bringing passenger B and C at rest. তো বি আর সি কি করতে পারতেছে না, আর ফার্দার পিছে মুভ করতে পারতেছে না, বিকজ তাদের সিটটা তাদেরকে কি করে ফেললো? রেস্টে নিয়ে আসলো। কিন্তু প্যাসেঞ্জার এ কন্টিনিউস টু মুভ এট আ কনস্ট্যান্ট স্পিড, অর প্যাসেঞ্জার এ কিপস অন মুভিং। ওয়াই? বিকজ তাকে থামানোর কেউ নাই। হ্যাঁ, তো সে যায় কি করবে? তো সে যায় উইরে যায় কার উপর পড়বে? এ উইল কোলাইড উইথ বি। যে কেন? বিকজ আইডেন্টিফাইজ মুভমেন্ট অফ প্যাসেঞ্জার এ অ্যাজ নিউটনস ফার্স্ট ল। যে অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল কি হবে? অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল আমাদের passenger A has a forward velocity, so since there is no unbalanced force acting on him, হ্যাঁ হ্যাঁ সাইমা এটাই, যে সিট বি আর সি এর প্যাসেঞ্জারের উপর অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স এক্সার্ট করে, তো এর জন্য সিট গুলা তাদের ওই দুইটা প্যাসেঞ্জারকে রেস্টে নিয়ে আসতেছে আর ব্যালেন্সে রাখতেছে। ভেরি গুড। সো তাহলে এই ব্যাপারটা হইতেছে, বুঝছো জেরিন এখন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে। আর এস আছে, তুমি যে প্রবলেমটা দিয়ে রাখছিলে 13 নাম্বার, ওইটা আমরা অর্ধেক সলভ করে রাখছিলাম, তুমি আসতেছিল না দেখো, এটা বাদ দিয়ে পরে জেরিনের প্রবলেমে গেছে। তো ফার্স্টে এ নাম্বার আমরা সলভ করে রাখছি 13 এর। এতে তো তোমার প্রবলেম নাই, এতে আমরা এই ডিসটেন্সটা বের করে রাখছি। এখন বি নাম্বারে তোমার প্রবলেম। তো বি নাম্বারে এখানে আমাদের প্রবলেমটা কি আমরা দেখি কি বলতেছে। ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু দ্য ফ্লুইড। আচ্ছা, টোটাল mass of bottle contents and sweet before the experiment is এত and after the experiment is এত। তো তাহলে বাকিটুকু ফ্লুইড কি করছে? বাকিটুকু ফ্লুইড মুভ করছে, যেটা অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জিটা পাইছে। সো তাহলে mass of fluid কত হবে? Mass of fluid that actually got the kinetic energy, 2.24 minus 0.79. সো ম্যাসের ডিফারেন্সটা আমরা নিব। তো ম্যাসের ডিফারেন্স আমরা জানি, আর ভেলোসিটি কত? Velocity 7.5। 7.5. তো তাহলে এই ভেলোসিটি আর ম্যাস জানি, তো তাহলে এখানে থেকে কাইনেটিক এনার্জি বের করতে পারবো। এখন এই যে কাইনেটিক এনার্জি বের করলাম, 41.8. ঠিক 41.8. আচ্ছা ঠিক আছে, 41.8 আসলো, যাই আসলো। এখন দেখো এই যে আমরা এটা বের করলাম, এখানের মধ্যে কিন্তু একটা বড় একটা প্রবলেম আছে। কি প্রবলেম দেখো, যেই ম্যাস অফ লিকুইড অর ফ্লুইড ইজেক্ট হইতেছে সবগুলা যে সেম ডিসটেন্স কভার করবে এমন কোন গ্যারান্টি আছে? ফ্লুইড গুলা তো কতগুলা কি করবে, কতগুলা একটু অল্প একটু ডিসটেন্স মুভ করে পড়ে যাবে, আর কতগুলি কি করবে অনেক বেশি ডিসটেন্স মুভ করে আরো দূরে যাইতে পারবে, তাই না? তো তাহলে দ্য হোল ম্যাস অফ দ্য ফ্লুইড, আমরা যে ম্যাসের ডিফারেন্সটা নিছি, এই পুরা ফ্লুইডটা যে ম্যাসের ডিফারেন্স ওয়ালা যে ফ্লুইড, এই ফ্লুইড পুরাটা তো হোল ডিসটেন্স ম্যাক্সিমাম ডিসটেন্স কভার করে নাই। কিছু লিকুইড ম্যাক্সিমাম ডিসটেন্স পর্যন্ত গেছে, বাকি লিকুইড গুলি কি করছে আগে আগেই পড়ে গেছে। ঠিক আছে, এই যে এখানের মধ্যে দেখো, এই যে এই ডায়াগ্রামের থেকে দেখা যাইতেছে, এই যে এই লিকুইড গুলা কি করবে আগে আগে পড়ে যাবে, বাকি লিকুইড গুলা কি করবে আরো দূরে যায় পড়বে, তাই না? সো তাহলে এখানে থেকে আমরা এই জিনিসটা বলতে পারি যে নট অল দা ফ্লুইড আর কাভারিং দা ম্যাক্সিমাম ডিসটেন্স, যে 5.6 মিটার ডিসটেন্স কভার করতেছে না। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে বলতেছে এটা আমাদের আসবে পরে, এটা আমাদের এই নাম্বারের অ্যানসার, যে এক্সপ্লেন ওয়াই ইওর ভ্যালু অফ কাইনেটিক এনার্জি মাইট বি লোয়ার দেন দা ট্রু ভ্যালু। এটা আমরা মাত্র যে এক্সপ্লেনেশন বললাম এইটা, আর আমাদের হায়ারও হইতে পারে। ঠিক আছে, গিভ আ রিজন ওয়াই ইওর ভ্যালু অফ কাইনেটিক এনার্জি মাইট বি হায়ার দেন দা ট্রু ভ্যালু। কেন?
বিকজ এখানের মধ্যে আমাদের কাজটা কি, এখানের মধ্যে আমাদের কাজটা হলো যে, সরি উল্টা বলছি আমি, ফার্স্ট এডটার জন্য যে এখানের জন্য দেখো ফার্স্ট এডটার জন্য এখানে কাজটা কি, 13 নম্বরে যাই, এই যে ফার্স্টে B2 এর জন্য যেটাতে তোমার প্রবলেম ছিল যে নট অল দা মাস অফ দা লিকুইড মুভস এট দা ম্যাক্সিমাম স্পিড, আর তারা ম্যাক্সিমাম ওই ডিসটেন্সটা কভার করতেছে না। আর অ্যাকচুয়ালি তোমার কি হইতে পারে, এই যে যখন নাকি ফ্লুইড গুলা অ্যাকচুয়ালি বেশি কাইনেটিক এনার্জি ছিল তাদের, হ্যাঁ অ্যাকচুয়ালি তাদের কাইনেটিক এনার্জি বেশি ছিল, কিন্তু কি হয়েছে ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স অর বোতলের নেক থেকে যে বের হবে, বোতলের মুখের ওই দিক দিয়ে যে বের হবে, ওখানে তারা কি করছে, ফ্রিকশন ফিল করছে না। তো তাহলে অ্যাকচুয়ালি তাদের কাইনেটিক এনার্জি বেশি ছিল, কিন্তু তারা ওই ডিসটেন্স পর্যন্ত পুরো ডিসটেন্সটা সে মুভ করতে পারে নাই। কেন পারে নাই? বিকজ এই ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্সটা কি করছে, দা ম্যাক্সিমাম ডিসটেন্স ট্রাভেলটাকে কমায় দিছে। সো এই যে এটা যে এয়ার রেজিস্ট্যান্স অর ফ্রিকশন এট দা নেক could have caused the loss of energy or loss of kinetic energy. তো তার মানে কি, so the true velocity was more than the calculated value, যে আমরা যা ক্যালকুলেট করছি তার থেকে অ্যাকচুয়াল ভেলোসিটিটা কি হওয়ার কথা, অ্যাকচুয়ালি বেশি ছিল, কিন্তু ডিউ টু ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স কি হয়েছে, ডিউ টু ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স ওই ডিসটেন্সটা সে পুরোপুরি কি করতে পারে নাই, কভার করতে পারে নাই। বুঝতে পারছো এহসাস? জি ভাই। আচ্ছা, সো তাহলে 13 নাম্বার গেল, 16 নাম্বার গেল, এরপরে আমি দেখতেছি 19 নাম্বার। আচ্ছা 19 সুভাষিসও দিছে, জেরিনও দিছে 19 নাম্বার, এসাসও দিছে 19 নাম্বার। কোশ্চেন নাম্বার 19। আচ্ছা ঠিক আছে, সো এখন এখানের মধ্যে দেখি কি বলতেছে। Metrology is the science of measurement and World Meteorology Day is May 20th. In 2010, the day was used to celebrate the 50th anniversary of the SI system. A meteorologist from the National Physical Laboratory said on a radio program that the SI system uses units that everyone can understand. He stated the following example. If you hold an apple in your hand, it's about a Newton. If you raise it through 1 meter, it is about a joule. And if you do it in 1 second, it's about a watt. এখন বলতেছে, assuming that the apple has a mass of 100 gram, and explain and justify the statements made in the 3 words in italic. So 3 words in italic গুলা কি কি? 3 words in italic গুলা a Newton, a joule, a watt. So এখন এখানের মধ্যে দেখো, ফার্স্টে mass যদি 100 গ্রাম হয়, that means 0.1 kg, তো তাহলে ওয়েট কত হবে? mg, তাই না? 0.1 kg, so তাহলে 0.1 into 9.81, so that gives 0.981 Newton, which is approximately equal to what? 1 Newton. এখন তুমি এই 1 নিউটন ওয়েটের অ্যাপেলকে যদি 1 মিটার উপরে তুলো, তো তার মানে তুমি ওয়ার্ক ডান করতেছো কত? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। তো তাহলে তোমার ফোর্স হলো 0.981 নিউটন আর ডিসটেন্স হলো 1 মিটার। হবে না না হ্যাঁ, পাওয়ার লাগবে না, মানে পাওয়ার দিয়ে ওয়াটের ইয়াটা বুঝি না আমরা। ওয়াটের ওটা আসে না এখনো, ফার্স্টে ওয়ার্ক ডান একটা বলতেছে, এই যে ওয়ার্ক ডান হলো 1 জুল, ওইটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ক ডান এটা তো জুল, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তো তাহলে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 জুল। আর এই ওয়ার্ক ডান আমরা কি জানি, পাওয়ার ইকুয়ালস টু কি জানি, ওয়ার্ক ডান বাই টাইম। তো তাহলে ওয়ার্ক ডান হলো 0.981, আর এই ওয়ার্ক ডানটা যদি তুমি 1 সেকেন্ডে করো, তো তাহলে পরে তোমার পাওয়ার কত? 0.981 ওয়াট। তো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারলাম, জাস্টিফাই করতে পারলাম যে সে যে স্টেটমেন্টগুলি বলছে, স্টেটমেন্টগুলি কি ঠিক আছে, যে an apple of mass 100 gram will have a weight of কত, will have a weight of 1 Newton because W equals to mg. Then if a weight of 1 Newton is moved through a distance of 1 meter, the approximate work done is 1 joule,
and if that 1 joule work is done in 1 second then the power is 1 watt. So তাহলে এখানের মধ্যে তার অ্যানসারটা কি বলছে আমরা দেখি। আমরা তো ক্যালকুলেশন করে এটা জাস্টিফাই করছে, এখন তাদের অ্যানসারের মধ্যে দেখি তারা কিভাবে করে বলতেছে। হ্যাঁ 19 নাম্বার, এই যে 19, এই যে ফার্স্টে W equals to mg দিয়ে তুমি ওয়েটটা বের করলা, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স দিয়ে তুমি ওয়ার্ক ডানটা বের করলা, দেন পাওয়ার ইকুয়ালস টু এইটা। সো এইভাবে করে আমাদের জাস্টিফিকেশন হয়ে গেছে। বুঝতে পারছো ফর্মুলার জেরিন? জন্য 1 মার্ক আর ইয়ার দেখানোর জন্য 1 মার্ক। হ্যাঁ ফর্মুলার জন্য 1 মার্ক, আর ওই যে অ্যাপ্রক্সিমেটলি 1 এর সমান হইতেছে ওইটা দেখানোর জন্য আরেক মার্ক। জেরিন, শুভাশিস বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, এখন বুঝতে পারছি। তো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 19। এরপরে 19 এর পরে কোনটা? 21। আচ্ছা 19 এর পরে 21, সো আমরা 21 নম্বরে যাই। সরি 21 ছাড়া চলে আসছে, এই যে 21। আচ্ছা সো এখন এই 21 নম্বরে কি বলতেছে, লেটস সি। A stationary boat is pointing যে north. টার্বুলেন্সের জায়গায় পাই। কি কি? টার্বুলেন্স নিয়ে বলছে না, টার্বুলেন্সের জায়গাটাই বুঝতে পারি না আর কি করতে হবে। আচ্ছা আর দাঁড়াও, এর আগে 20 নম্বরে একজনের সমস্যা আছে, নাম প্রকাশ করতে অনিচ্ছুক, ঠিক আছে? সো এখন 20 নাম্বারটা আমরা ফার্স্ট একটু দেখে নেই একটা। হ্যাঁ তো কি বলতেছে দেখো, Einstein imagined a person in a large box without windows. He suggested that with no ways to see outside, a person could not tell where they were. বাইরে কিছু দেখতে না পারলে সে বুঝবে কেমনে সে কোথায় আছে? হ্যাঁ তো এখন এখানে কাজটা কি? এক্সপেরিয়েন্সিং গ্র্যাভিটি অন আর্থ, আর আরেকটা হলো ডিপ স্পেস ফার অ্যাওয়ে ফ্রম এনি ইফেক্টস অফ গ্র্যাভিটি বিং অ্যাসেলারেটেড এট আ রেট অফ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখন এখানের মধ্যে দেখো হোয়াট আর দ্য ফোর্সেস। হ্যাঁ আমাদের ওয়েট আছে নাকি না, এই সেন্সেশনটা কেন আসে আমরা কি বলছিলাম মনে আছে জাবের? হ্যাঁ যে নরমাল রিঅ্যাকশন, নরমাল রিঅ্যাকশন ফোর্স কতটুকু ফিল করতেছি, ঠিক আছে ভালো কথা। তো ইন দিস কেস when stationary at the surface of the earth, weight নিচে, নরমাল রিঅ্যাকশন ফোর্স উপরে, নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট। ওয়েট কত? mass into g, g কত? 9.81, তাই না? তো তাহলে mass into 9.81, so this is equal to the normal reaction force. এখন accelerating in deep space, এই ডিপ স্পেসের মধ্যে খেয়াল করো অ্যাসেলারেশনের রেটটা কত? 9.81, এন্ড অ্যারোটা কোন দিকে দেওয়া? আপওয়ার্ড। তো তার মানে there must be an unbalanced force acting on the পার্সন, এই যে এই পার্সনটার উপর একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করবে উপরের ডিরেকশনে। কে অ্যাপ্লাই করবে? দ্য ফ্লোর। সে যে বক্সের মধ্যে আছে বক্সের ফ্লোরটা মানুষের উপর কি করবে? উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে দিস নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট? F ইকুয়াল টু ma। তো এখন ম্যাস তো ম্যাস যা ছিল তাই, আর অ্যাসেলারেশনটা কত? এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হ্যাঁ exactly equal to acceleration due to gravity. So তাহলে এখানের জন্য এর জন্য আইনস্টাইন বলতেছে যে account for Einstein's suggestion by explaining in each case what a person standing in a box would feel through their feet. তারা পায়ের মধ্যে কি ফোর্সটা ফিল করবে, and assuming that mass of the person is m. তো তাহলে এখানের মধ্যে আমরা দেখি এক্সপ্লেনেশনটা তারা কি বলতেছে 20 নম্বরে, যেখানের মধ্যে দেখো ফার্স্টে আর্থের জন্য weight downward, weight নিচের দিকে কাজ করতেছে, and there is an upward force on the person from the floor which is the normal reaction force. So the resultant force is what? So the resultant force is 0, therefore the reaction force is equal to the weight. এটা then space এর কথা আমরা কি বলবো? Since the person is accelerating upwards at 9.81 meter per second square, accelerate করার জন্য কি লাগবে? accelerate করার জন্য একটা আনব্যালেন্সড ফোর্স লাগবে না? সো তাহলে এটা must be an unbalanced force on the person because সে accelerate করতেছে। এরপরে কি force equal কি হলো? force exerted by the floor on the person's foot, and force এর ভ্যালুটা কত হবে? force এর ভ্যালুটা হবে ma, আর a
is equal to 9.81, which is exactly equal to what? A আর G এর ভ্যালু তো সেম, সো A আর G যদি সমান সমান হয়, সো তাহলে the person will be feeling the same normal reaction force he would have যদি সে আরতে নরমালি স্টেশনারি দাঁড়ায় থাকতো। সো তাহলে এখন আমরা কম্পারিজন করব, কি কম্পারিজন করব? In both cases the person feels force from the floor that is equal to mg, ঠিক আছে, normal reaction force is remaining the same, তো তাহলে কি, or in both cases the person feels the same force from the floor, so সে যদি বাইরের দিকে তাকাইতে না পারে, সে তো পায়ের মধ্যে কি করতেছে, স্পেসে উড়ে, ওটা কখন দেখো স্পেসে উড়বে যদি তুমি একটা স্টেশনারি কোন একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকো, তুমি একটা স্টেশনারি প্ল্যাটফর্মের মধ্যে আসো তখন তুমি উড়তে থাকবা, কিন্তু তুমি একটা উড়তেছিলে তখন কি করবে, তোমার উপরে নিচে থেকে ফ্লোরটা এসে, ঠিক আছে, নিচে থেকে ফ্লোরটা এসে কি করবে, তোমার উপরে একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে ইভেন ইফ ইউ ট্রাই টু গেট অ্যাওয়ে অফ কন্টাক্ট উইথ দ্য ফ্লোর, ফ্লোরটা কি করবে, অ্যাসেলারেট করে এসে তোমার পায়ের সাথে কন্টাক্টে লেগে যাবে, বুঝতে পারছো? তো এর জন্যই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা ফিল করে। ক্লিয়ার হয়েছে এটা? ওকে, তো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 20। তাহলে কোশ্চেন নাম্বার 21 যেটা আমরা করতেছিলাম এটা দেখি। কোশ্চেন নাম্বার 21 এ কি বলতেছে, a stationary boat is pointing north as shown in the diagram, আচ্ছা, তো নর্থের দিকে পয়েন্ট করতেছে। a wind starts blowing at 10 meter per second in a direction of 20 degree east, তো তাহলে একটা বাতাস আসতেছে 20 degree east of north, so 20 degree east of north এমন একটা ডিরেকশনে বাতাস আসতেছে, সো তাহলে the boat starts to move northwards। আচ্ছা, এখন বলতেছে কি A1 এ the wind exerts a force of, কি বলে, force per unit area of এত, force per unit area মানে কি, pressure on the sail which is at right angles to the wind direction। আচ্ছা, তো তাহলে উইন্ড ডিরেকশনের রাইট অ্যাঙ্গেলে কি করতেছে, একটা ফোর্স এক্সার্ট করতেছে, কত, এই একটা প্রেসার এক্সার্ট করতেছে 84 নিউটন পার মিটার স্কয়ার। তো এখন বলতেছে show that the component of force in the northerly direction is 1400 নিউটন, এরিয়া বলে দিছে 18 মিটার। সো এরিয়া আর প্রেসার ইউজ করে প্রথমে ফোর্সের ভ্যালুটা বের করি আমরা। হ্যাঁ, আমরা জানি প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, সো তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। তো এখন প্রেসার হলো 84 আর এরিয়া কত, 18, এটা করলে পরে কত আসে, এখানে আমরা 84 cos 20 কেন ধরি নাই ভাই? এটা তো পরে, ফার্স্ট টাইম ফোর্সের ভ্যালুটা, অ্যাকচুয়াল ফোর্সের ভ্যালুটা বের করতেছে, দেন কম্পোনেন্ট নিব। আমি টোটাল ফোর্সটা নিতেছি প্রথমে, কত আসে এটা, 1512 এটা। আচ্ছা, সো এটা হলো ফোর্স। এখন আমি কম্পোনেন্টটা নিব এসএস, যে নর্দার্লি ডিরেকশন, অ্যাঙ্গেল বানাইছে নর্থের সাথে, সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে কি হয়, কস নাকি সাইন? তো তাহলে নর্দার্লি ফোর্সটা কি হবে, নর্দার্লি ফোর্স ইজ ইকুয়াল টু F cos theta, সো F হলো 1512 cos আর theta কত, 20, কত আসে, 1421 নিউটন। তো তাহলে এটাকে লিখবো কত, 1420। 3 সিগনিফিকেন্ট ফিগারে লিখলাম, শো করতে বলছে 2 সিগনিফিকেন্ট ফিগারে, সো এর জন্য 3 সিগনিফিকেন্ট ফিগারে আমরা শো করলাম, যে এটাকে রাউন্ড আপ করলে পরে যা শো করতে বলছো এটা সমানই হবে, ঠিক আছে। এখন বলতেছে কি নাম্বার 2 তে, when the wind starts to blow the water exerts a force on the boat to the west, explain why। কেন, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, যে এখানের মধ্যে কি হবে, আমাদের বাতাস যখন নাকি আসতেছে, বাতাসটা কি করা ট্রাই করতেছে, বাতাসটা এখানের মধ্যে কি করা ট্রাই করতেছে, এটাকে ইস্টার্ন এন্ড নর্দার্ন দুই ডিরেকশনে মুভ করানো ট্রাই করতেছে। সো ইস্টার্ন যে কম্পোনেন্টটা আসবে, যে বোটের ইস্টের দিকে যে মুভ করার একটা টেন্ডেন্সি আসবে, সো ইস্টের মুভমেন্টটাকে অপোজ করার জন্য একটা ড্র্যাগ ফোর্স কাজ করবে না, ইস্টের মুভমেন্টটাকে অপোজ করার জন্য একটা ড্র্যাগ ফোর্স কাজ করবে, কোন দিকে কাজ করবে, ওয়েস্টের দিকে।
তো তাহলে এটা বলতেছে যে যখন নাকি বাতাস বইতে থাকে তখন কি হবে, ওয়েস্টের দিকে একটা ফোর্স আসা শুরু করে। এটা কেন? বিকজ ড্র্যাগ ফোর্সটা আর মোশনটাকে সে কি করতেছে, ব্যালেন্স করতেছে। যে এখানের মধ্যে দেখো ভাই উইন্ড একটু অর আবার এয়ার পারবা? বলতেছে the wind or air causes the boat to push against the water। যে বোট কি করতেছে, বোট পানির উপর একটা ফোর্স এক্সার্ট করতেছে। সো তাহলে পানিও কি করবে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে না? সো তাহলে the wind is exerting a force, উইন্ডটা বোটকে ফোর্স দিতেছে, বাতাস এসে নৌকাকে ধাক্কা দিতেছে, নৌকা এসে কি করতেছে, পানিটাকে সরায় ফেলতেছে। তো পানির উপরে যদি তুমি একটা ফোর্স এক্সার্ট করো, নিউটনস থার্ড ল কি বলে, তুমি যার উপর ফোর্স এক্সার্ট করবা সে তোমার উপর কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা রিঅ্যাকশন ফোর্স ব্যাক দিবে না? এসাস তাইলে বোর্ডটা নড়তেছেই না। বোট নড়বে না কেন? বোটের উপরে কারণ কি পানি ফোর্স দিতে, তো নড়তে দিতেছে না। বোটের উপরে কি ফোর্স আসতেছে দেখো, বোটের উপরে এই অ্যাঙ্গেল একটা ফোর্স আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, বোটের উপরে এই অ্যাঙ্গেল একটা ফোর্স আসতেছে। তো তার মানে বোটের একটা নর্দার্ন কম্পোনেন্ট আছে, বোটের একটা কি আছে, ইস্টার্ন কম্পোনেন্ট আছে। ইস্টার্ন কম্পোনেন্ট আছে। তো এখন বোটটা কি করবে, বোটটা নর্থের দিকের পানিকেও ধাক্কা দিবে, ইস্টের দিকের পানিটাকেও ধাক্কা দিবে, তাই না? হ্যাঁ, এখন পানিটা কি করবে, পানি তোমার বোটের উপরে এখন একটা রিঅ্যাকশন ফোর্স ব্যাক দিবে। সো পানিটা কি করতেছে, বোটটা যতটুকু ইস্টের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে ওই সেম অ্যামাউন্টে কি করতেছে, ওয়েস্টের দিকে পানিটা তাকে একটা রিঅ্যাকশন ফোর্স ব্যাক দিতেছে। বোটের ফোর্সটা আমি, যে বোটের ওয়েস্টার্ন ফোর্স, বোটটা কি করতেছে, বোটটা পানির উপরে ইস্টের দিকে ধাক্কা দিতেছে। সো তাহলে পানি কি করবে, একটা রিঅ্যাকশন ফোর্স দিবে না? হ্যাঁ তো তাহলে পানিটা যে রিঅ্যাকশন ফোর্সটা দিবে এটা কোন দিকে দিবে, পানিকে যে দিকে ধাক্কা দিতেছে তার অপোজিট ডিরেকশনে। সো ডিরেকশনে। এখানের মধ্যে দেখো এসাস, যে নর্থের দিকেও তো পানিটাকে কেটে ফেলতেছে, নর্থের দিকেও পানিটাকে ধাক্কা দিতেছে না বোটটা। সো তাহলে সাউদার্ন দিকে আমাদের ড্র্যাগ ফোর্স আসতেছে না কেন? সাউদার্ন দিকেও ড্র্যাগ ফোর্স আছে, কিন্তু সাউদার্ন দিকে ড্র্যাগ ফোর্সের ভ্যালুটা হবে কম। কেন? বিকজ সারফেস এরিয়াটা খেয়াল করো, এই যে সামনের দিকে কিন্তু এটা পয়েন্টি পার্ট। তো এখানে বোটের যে সারফেস এরিয়াটা নর্থের সাথে কন্ট্যাক্টে আছে, এখানে কি সারফেস এরিয়ার কন্ট্যাক্টটা কম। কিন্তু তোমার সাইড ওয়াইজ যে সারফেস এরিয়াটা অনেক বড় না? অনেক বড়, হ্যাঁ। তো তাহলে এইটা যখন নাকি যে পানির উপরে যখন নাকি ইস্টার্ন একটা ধাক্কা দিবে, সো ইস্টার্ন ডিরেকশন একটা ধাক্কা দিলে ওইটা কি করবে, ওয়েস্টের দিকে একটা drag force apply করবে, because the surface area in contact in that part or in that direction is very large। তো এর জন্য ওয়েস্টের দিকে drag force টা prominent, সাউথের দিকে drag force টা এত বেশি বড় না। কেন? বিকজ আমাদের সারফেস এরিয়ার কন্ট্যাক্টের মধ্যে ডিফারেন্স আছে, তাই। বুঝতে পারছো? তো তাহলে এখানের জন্য এই কথাটা বলতেছে, কি বলতেছে দেখো, যে উইন্ড কি করতেছে, the wind is causing the boat to push the water। ঠিক আছে, নৌকাটা কি করতেছে, পানির উপরে ধাক্কা দিতেছে। সো এখন ডিউ টু নিউটনস থার্ড ল the water exerts an opposite force। ঠিক আছে, সো এর জন্য the direction of the boat কি বলে, opposite force or force in westerly direction on the boat due to Newton's third law। or এটা বলা যায়, কি বলা যায়, in east west direction no acceleration। তো তাহলে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে বলছেই তো, বোটটা মুভ করতেছে হলো শুধু নর্থে। তো তার মানে ইস্ট আর ওয়েস্টের ফোর্স গুলা কি ব্যালেন্সড। তো ইস্ট আর ওয়েস্টের ফোর্স গুলা যদি ব্যালেন্সড হয়, তো তার মানে আনব্যালেন্সড ফোর্স কত, জিরো। সো ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই। সো তাহলে ওয়াটার এক্সার্টস আ ফোর্স অন দা বোট টু ব্যালেন্স আউট দা কম্পোনেন্ট অফ দা উইন্ড ফোর্স টু দা ইস্ট। যে এই যে আমরা কোশ্চেনটার মধ্যে যাই, যে এখানের মধ্যে দেখো, আচ্ছা তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, ফোর্সটা তো এই ডিরেকশনে আছে। এখন দ্য নর্দার্লি কম্পোনেন্ট
The northerly component is causing the boat to accelerate in the northerly direction. আর easterly component এর দিকে কোনো মুভমেন্ট নাই। তো easterly componentটা তাহলে কি কাজ করতেছে? সে কি এমন ফোর্স এক্সার্ট করতেছে যে তার দিকে মুভি করতেছে না? বিকজ easterly componentটাকে কি করতেছে? পানির ড্র্যাগ ফোর্সটা ব্যালেন্স আউট করে ফেলতেছে। সো তাহলে ইস্টার্ন কম্পোনেন্ট অফ দা ফোর্স ইজ বিং ব্যালেন্সড আউট বাই দা ড্র্যাগ ফোর্স। বুঝতে পারছো এসাস? জি ভাই পারছি। তো তাহলে এই জিনিসটা হবে আমাদের এখানের অ্যানসার। এরপরে বলতেছে draw a vector diagram showing the forces acting on the boat by the wind and the water and the resultant force calculated in part A1. ঠিক আছে? তো তাহলে আমাদের একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে বলছে showing the forces exerted on the boat by the wind and the water. তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি হবে? এখানের জন্য আমাদের কাজটা হবে এরকম যে রেজাল্টেন্ট ফোর্স এখানে আমাদের কোন দিকে? রেজাল্টেন্ট ফোর্স ইজ টুয়ার্ডস নর্থ, তাই না? রেজাল্টেন্ট ফোর্সটা হলো টুয়ার্ডস নর্থ। সো তাহলে এখানের জন্য আমাদের ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে দেখো এখানের মধ্যে কাজটা কি? এই যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফোর্স, উইন্ডের যে ফোর্সটা, এটা হলো উইন্ডের ফোর্স। আর এই উইন্ডের হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হয়ে যাইতেছে? The horizontal component of the wind is being balanced by the drag force. So তাহলে এটা কি আমাদের ক্লোজড একটা লুপ বানাইতে পারলো? দেখো তো এসাস। হ্যাঁ না ক্লোজড লুপ হইছে এটা? না 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 কমপ্লিট হয় নাই তো। তো ক্লোজড লুপ যদি না হয় তো তার মানে কি এখানে কি রেজাল্টেন্ট ফোর্স কি জিরো নাকি না? না না আনব্যালেন্স আনব্যালেন্স। তো তাহলে এখানে একটা আনব্যালেন্সড ফোর্স আছে। এই যে দেখো এই হলো আমাদের মেইন অবজেক্ট, this is the main force by the wind and this is the drag force. So তাহলে এই যে উইন্ডের হরাইজন্টাল কম্পোনেন্টটা আর ড্র্যাগটা ব্যালেন্স আউট হয়ে যাইতেছে। সো তাহলে একমাত্র একটা রেজাল্টেন্ট ফোর্স আছে কি? the northerly component of the force exerted by the wind. বুঝতে পারছো? যে উইন্ডের এক্সার্ট করা নর্দার্লি কম্পোনেন্টটাই কি? the unbalanced force that is causing the boat to accelerate towards north. ঠিক আছে? সো তাহলে এইভাবে করে আমরা ডায়াগ্রামটা আঁকবো যে দুইটা অ্যারো, যে একটা তো আমাদের এই ডিরেকশনে 20 ডিগ্রি টু দা নর্থ, আর আরেকটা হলো আমাদের কি দা ড্র্যাগ ফোর্স বাই দা ওয়াটার। আমাদের এমন ভাবে ডায়াগ্রামটা আঁকতে হবে যেন কি হয়, এইখানে যে লেন্থ আর এইখানে যে লেন্থ, এই দুটা লেন্থ যেন কি আসে সমান সমান আসে। বিকজ এই দুটা ফোর্স হরাইজন্টাল ফোর্স গুলো কি হয়ে যাবে? ইস্ট ওয়েস্ট ডিরেকশনের ফোর্স গুলো ব্যালেন্স হয়ে যাবে। শুধু রেজাল্টেন্ট ফোর্স কোনটা থাকবে এসাস? ওই যে ইয়াস উপরেরটা নর্দার্লি কম্পোনেন্টটা থাকবে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে? এইটা হলো আমাদের এই ভেক্টর ডায়াগ্রামটা। জেরিন কি বুঝতে পারছো এটা? হ্যাঁ বুঝেছি। ওকে, এরপর আমরা দেখি আরেকটা কাজ কি। Assuming the boat is starting from rest in still wind, calculate the initial acceleration of the boat. So initial acceleration টা কি হবে? আমরা resultant force জানি, mass জানি। সো তাহলে F equals to ma দিয়ে কি বের করতে পারবো? F equals to ma দিয়ে বের করতে পারবো the resultant force। ঠিক আছে? সো এই যে F equals to ma দিয়ে তারা বের করছে। বুঝতে পারছো? আচ্ছা এখানে 1 মিনিটের কম বাকি, নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো। আর টাইম এমনিও বেশি নাই, 6টা বাজে আমার ক্লাস আছে একটা, তাড়াতাড়ি একটু জয়েন করো। আচ্ছা সো তাহলে আজকে আমাদের এইখানের মধ্যে শেষ করতে হবে বেসিক্যালি যে কোশ্চেন নাম্বার 21 পর্যন্ত। এরপরে আমাদের যে কোশ্চেনস গুলো আছে 21 এর পরে 24, 26, 29 আছে, প্রবলেম এস আছে, এরপর 22, 24, 28, 29, 30 এগুলা তো অনেকগুলা তো প্রবলেম আছে শুভাশিস। আচ্ছা সো তাহলে আমরা এই বাকি প্রবলেম গুলা আমরা একটা কাজ করব আমাদের ফার্স্টে সানডের ক্লাসে আমরা কি করব? সানডের ক্লাসে আমরা এক্সাম প্র্যাকটিসের যে হোমওয়ার্কটা আছে না, এক্সাম প্র্যাকটিসটা ফার্স্টে সলভ করব। ঠিক আছে? সানডের ক্লাসে আমরা এক্সাম প্র্যাকটিসটা সলভ করব।
দেন আমাদের টিউসডের ক্লাসে তোমাদের প্রজেক্টাইলের যে ওয়ার্কশিট ছিল না, ওই জিনিসটা আমি সানডে ক্লাসে এটা বলে দেব, সানডে ক্লাসে বলে দেব যে টিউসডে আর থার্সডেতে কি হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো তাহলে ঠিক আজকের আছে। ক্লাস আমাদের এইটুকুই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ।